শুরু করছি শিবলি ভাই আমি। ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ মনির ভাই। একটা কালো বার আসতেছে, এই বারটা আমি একটু সরাই নেওয়ার চেষ্টা করছি। ওকে, মানে মাউস নিয়ে আসি নাই, যার কারণে একটু ঝামেলা হচ্ছে। এনিওয়েজ, সো আমি শুরুতেই বলেছিলাম যে পার্সোনাল এক্সেলেন্স বলতে আসলে কি বোঝাই। পার্সোনাল এক্সেলেন্স বিষয়টা হচ্ছে প্রডিউসিং ইওর বেস্ট, মানে প্রডিউসিং মাই বেস্ট। ওকে, সো আমি যেটাই করবো না কেন, আমি যেটাই প্রডিউস করব, আমি যেটার আমার থেকে যে আউটকাম গুলো হবে সেটা আমার লেভেল বেস্টটা হইতে হবে, মানে আমার লেভেল থেকে বেস্ট পারফর্মটা করব, মানে প্রডিউসিং বেস্ট। দেন হচ্ছে প্রুভিং ইউ আর দ্য বেস্ট। এবং আমি যেই কাজটা করব, যেইখানে যাব, যেই ফাংশনে কাজ করব, যেটা নিয়ে আমি মুভ অন করব, সেটা হচ্ছে প্রমাণ করবে যে আমি ওই জায়গাটার বেস্ট। সো প্রুভিং মাইসেলফ বেস্ট এবং পারসুইং ইউর ইউনিকনেস, অর্থাৎ আমি যে কাজটা করছি আমার একটা ইউনিকনেস থাকতে হবে। আমি সবার মতো করে একই কাজ করলে কিন্তু আমি বেস্ট হতে পারবো না, মানে আমি পার্সোনালি এক্সেলেন্ট দাবি করতে পারবো না। সো আমার ইউনিকনেস কি, ইউনিকনেস আমরা যদি বোঝাই যে সে ফর এক্সাম্পল যে ইউনিকনেস এইরকম, আমরা যদি মেসিকে দিয়ে বুঝি, মেসির ইউনিকনেস কি, যে সে খুব ভালো বল ড্রিবলিং করতে পারে, সো এটা তার ইউনিকনেস। তারপরে হচ্ছে যে নেইমারের ইউনিকনেস কি, হয়তো বা সে খুব ভালো স্কোরার। রোনালদোর ইউনিকনেস কি, যে সে খুব দ্রুত দৌড়াইতে পারে, অর্থাৎ তার রান আপ খুব দ্রুত, অন্যান্য যে কোনো প্লেয়ারের থেকে ক্রিস্টিয়ানো রোনালদো অনেক বেশি ফাস্ট, যার কারণে সে বলের কাছে খুব কাছাকাছি যেতে পারে। সো পারসুইং মাই ইউনিকনেস, এই ইউনিকনেস এর একটা জায়গা আমাকে তৈরি করতে হবে, যেটা আমাকে প্রমাণ করবে আই এম দ্য বেস্ট ফর দ্যাট ট্র্যাক, ফর দ্যাট সার্ভিস, ফর দ্যাট প্রফেশন, ফর দ্যাট ফাংশন, আমি যেই কাজটাই করি না কেন। হ্যাঁ, সো এই কাজটা করতে গেলে আমাকে সবসময়, আমাকে পার্সোনালি এক্সেলেন্ট হইতে হলে আমাকে তিনটে জায়গাতে আসলে চেঞ্জ আনতে হবে। একটা হচ্ছে আমার অ্যাটিটিউড হইতে হবে বেস্ট, মানে আমি যেই কাজটা করবো, বেস্ট বলতে আমি বোঝাচ্ছি যে আমার অ্যাটিটিউডটা হবে খুব পজিটিভ অ্যাটিটিউড। আমার থিঙ্কিং হইতে হবে পজিটিভ থিঙ্কিং, মানে পজিটিভ, নট অনলি পজিটিভ থিঙ্কিং, ইউনিক থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, রেজাল্ট ড্রিভেন থিঙ্কিং। হ্যাঁ, এবং অ্যাটিটিউড এবং থিঙ্কিং যখন আমার ঠিক হয়ে যাবে, সাইমেলটেনিয়াসলি বা অ্যালংসাইড আমি ওইটাকে বিহেভিয়ারাল পোর্ট্রেট করব। অর্থাৎ আমার অ্যাটিটিউড ঠিক আছে, আমার থিঙ্কিং, আমি ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারি, আমি আউটবক্সিং চিন্তা ভাবনা করতে পারি, মানুষ যা চিন্তা করে তার থেকে একটু আমি ডিফ্রেম করে কথা চিন্তা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার বিহেভিয়ারাল প্যাটার্নও যাতে আমার অ্যাটিটিউড এবং থট প্রসেসের সাথে ম্যাচ করে। অর্থাৎ বিহেভিয়ারটা কিন্তু থিঙ্কিং মানুষ দেখে না, অ্যাটিটিউডটা কিছুটা দেখে, কিন্তু সব থেকে বেশি মানুষ দেখে তার প্যাটার্ন অফ বিহেভিয়ার। অর্থাৎ প্যাটার্ন অফ বিহেভিয়ার হচ্ছে আমার অ্যাটিটিউড এবং থিঙ্কিং এর ডিসপ্লে। আমি বুঝাইতে পেরেছি তো না? অ্যাটিটিউড এবং থিঙ্কিং এর ডিসপ্লে বা মনিটর হচ্ছে আমার বিহেভিয়ার। সো আমরা এই তিনটা জিনিসকে যদি একই সাথে সাইক্লিক অর্ডারে সমানে কাজ করাইতে পারি এবং বেস্ট ওয়েতে আমরা এটাকে পোর্ট্রেট করতে পারি, তাহলে আমি পার্সোনাল এক্সেলেন্টের দিকে আস্তে আস্তে, মানে নোভাইস থেকে আস্তে আস্তে আমি উপরের দিকে উঠতে থাকবো। দেন আমি কিভাবে আসলে পার্সোনালি এক্সেলেন্ট প্রমাণ করব নিজেকে? সো আমাকে পার্সোনালি এক্সেলেন্ট প্রমাণ করতে হলে আসলে আমি যে কাজটা নিব, আমি যে টিমটাকে লিড করব, আমি যে কাজটার ওনারশিপ নিব, আমি যে কাজটা করতে চাই সেটার লিডটা আমাকে নিতে হবে ফার্স্ট। হ্যাঁ, আমাকে লিড নেওয়ার মতো মানসিকতা তৈরি করতে হবে এবং লিড নেওয়ার সাথে সাথে আমাকে লাউড হইতে হবে। হ্যাঁ, মানে আমি শুধু লিড নিলেই হবে না, সেইটাকে আবার আমার টিমের ভিতরে এক্সপেডাইট করতে হবে, আমার টিমের ভিতরে এইটাকে প্লাগ ইন করে নিতে হবে, টিমকে বলতে হবে, মানুষকে বলতে হবে, জানাইতে হবে যে আমার এক্সেলেন্সের জায়গাটা কোথায়। তো আসলে দেখেন, সাইডে আসলে লিডারটাই বলেছি, তো লিডারের আপনি লিড এবং লাউড হইতে হবে আপনাকে। তারপরে আপনাকে কি হতো, ইভলভ অ্যান্ড এডুকেট, নিজেকে আপনাকে পরিপূর্ণভাবে ওই কাজের ভিতরে, আপনি যেই কাজটা করতে চাচ্ছি বা আমি যেই কাজটা করতে চাচ্ছি সেই কাজের ভিতরে পুরাপুরি নিজেকে ইভলভ করে নিতে হবে, মানে ঢুকিয়ে ফেলতে হবে।
মানে আমি এক পা ঢুকাইলাম কাজের ভিতরে, আমার মন পড়ে থাকলো এক জায়গায়, আমার শরীর এক জায়গায়, মন এক জায়গায়, শরীর এবং মন দুইটাই আছে কিন্তু 80% আছে, তাহলে কিন্তু আসলে আমি এক্সেলেন্টের জায়গাটাই যেতে পারবো না। তো এক্সেলেন্টের জায়গায় যেতে আমার অনেক সময় লেগে যাবে। সো আমরা আজকে কথা বলছি কিভাবে দ্রুত পার্সোনাল এক্সেলেন্সটাকে দ্রুততর সময় অ্যাচিভ করা যায়। আপনি পার্সোনালি এক্সেলেন্ট হইলেন আপনার 70 বছর বয়সে, আসলে তখন তাহলে আপনি এনজয়টা করবেন কখন? সো পার্সোনাল এক্সেলেন্ট আমরা এইখানে অলমোস্ট সবাই ইয়াং জেনারেশন, এবং আমরা জানি যে আজ বর্তমান দুনিয়াটা হচ্ছে খুব কম্পিটিটিভ, খুব ডাইনামিক এবং খুব টার্বুলেন্ট। হ্যাঁ, সো এই টার্বুলেন্ট ওয়ার্ল্ডে, ফাস্টার ওয়ার্ল্ডে, গ্লোবালাইজড ওয়ার্ল্ডে আমাকে আসলে কিন্তু ফাস্ট টাকার হইতে হবে। তো যার কারণে আমাকে মানে ডে ওয়ান থেকেই আমি যে প্যাশনের নিয়ে কাজ করছি, যে ড্রিম আমি দেখেছি, যে ড্রিমকে আমি ডিজাইন করেছি, ওই ডিজাইনের ভিতরে আমাকে ইভলভ হইতে হবে, এবং সেই অনুযায়ী আমার কি কি স্কিল দরকার, সেই স্কিলগুলিকে আমার স্কিল সেট তৈরি করে সেই জন্য নিজেকে এডুকেট করতে হবে। হ্যাঁ, কমপ্লিটলি আপনাকে এডুকেট করতে হবে। আমরা জানি যে এডুকেট আমরা শুধুমাত্র এখনকার দুনিয়াটা আসলে, আপনি সে ফর এক্সাম্পল আপনি সেলসে কাজ করছেন, বা আপনি এইচআর এ কাজ করছেন, অ্যাকাউন্টিং এ কাজ করছেন, বা আপনি ফ্রেশ গ্রাজুয়েট এই প্রফেশন গুলোতে ঢুকতে চাচ্ছেন, আপনাকে শুধু একটা ফাংশন মানে 100% জানলে কিন্তু আসলে আপনি এক্সেলেন্ট প্রুভ করতে পারবেন না। তার মানে হচ্ছে যে আপনাকে কিছু, যেমন একটা মোটরসাইকেলের যদি শুধু ইঞ্জিন দেওয়া থাকে, তার যদি হেডলাইট না দেওয়া থাকে তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে। তার যদি মোটরসাইকেলে যদি বাম্পার না থাকে, ধরেন বাম্পার ছাড়াও কিন্তু আপনি মোটরসাইকেল সুন্দর করে চলতে পারবেন, কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয় বা পাশ থেকে কেউ আপনাকে ধাক্কা মারে, তাহলে কিন্তু আপনাকে এই বাম্পারটা আপনাকে রক্ষা করবে। তো সিমিলারলি আপনি যেই প্রফেশনে আছেন, যাই হইতে চান না কেন, অ্যালং সাইড আপনাকে আরো কিছু স্কিল ডেভেলপ করতে হবে, এডুকেট করে নিতে হবে, যেটা আপনাকে আশপাশের চাপ তাপ থেকে বাঁচাবে এবং আপনাকে সামনের দিকে চলতে সাহায্য করবে, মানে আপনার টর্কটাকে ঠিক রাখবে। দেন আপনার অ্যাট্রাক্ট এবং অ্যাওয়ার করতে হবে। তার মানে আপনি যে পার্সোনালি একটা স্কিল ডেভেলপ করেছেন, আপনি যে পার্সোনালি কোন কোন জায়গায় এক্সিলেন্ট, আপনি খুব এক্সিলেন্ট স্পিকার, আপনি খুব এক্সিলেন্ট ট্রেনার, আপনি খুব এক্সিলেন্ট এইচআর ম্যানেজার, আপনি খুব এক্সিলেন্ট গ্রাফিক ডিজাইনার, আপনি খুব এক্সিলেন্ট অ্যাকাউন্টেন্ট, আপনি খুব এক্সিলেন্ট সোশ্যাল মার্কেটিয়ার, বাট আপনি জানলেন আপনি এক্সিলেন্ট, কিন্তু আপনি যদি অ্যাট্রাক্ট না করেন আপনার কমিউনিটিকে, আপনি যদি আপনার আশপাশের সারাউন্ডিংসকে আপনি যদি আপনার সাথে টাই না করেন, তাহলে আপনার এক্সিলেন্ট কিন্তু আসলে আপনি ঘরের ভিতরেই থেকে গেল, আপনার এক্সিলেন্টটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন না। শুধু এক্সিলেন্ট হইলেও হবে না, এক্সিলেন্টটাকে ক্যাপিটালাইজ করার জন্য আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে এবং অ্যাওয়ার করতে হবে। দেন এরপরে আপনাকে ডেমনস্ট্রেট এবং ডিসিসিভ হইতে হবে। আপনাকে আপনার যে এক্সেলেন্সি যে বিষয়ের উপরে আছে, সেই বিষয়টাকে আপনি মানুষের সামনে উপস্থাপন করেন, আপনার অর্গানাইজেশনে উপস্থাপন করেন, আপনার টিমে উপস্থাপন করেন, আপনার ফ্যামিলিতে উপস্থাপন করেন, আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে উপস্থাপন করেন। দেন আপনি লিডারের ইতে যদি আসেন, তাহলে এনগেজ করেন, আপনি এনগেজ এবং এনার্জাইজ করেন। অর্থাৎ আপনি কিন্তু এক্সেলেন্ট মানুষ তখনই হয়, পার্সোনালি কিন্তু এক্সেলেন্ট হওয়া যায় না। এক্সেলেন্ট তখনই বলা হয় যে আরেকজনকে এক্সেলেন্ট তৈরি করতে পারে, তখনই কিন্তু আপনি আরেকজন মানুষ বলবে যে ইয়েস, মিল্টন ইজ দ্য এক্সেলেন্ট, মনির ইজ দ্য এক্সেলেন্ট, মেজবা ইজ দ্য এক্সেলেন্ট, শিবলি ইজ দ্য এক্সেলেন্ট, এরকম বলবে। তো আপনি মানুষকে আপনার এক্সেলেন্সির সাথে এনগেজ করে নিতে হবে, এবং আপনাকে মানুষকে এই তারা যাতে এক্সেলেন্ট হইতে পারে এই জন্য, বা এক্সেলেন্ট রেজাল্ট দিতে পারে আপনার টিম, আপনার সারাউন্ডিংস, আপনার আপনি যেই ওয়ার্ক প্লেস, যাতে রেজাল্টটা ভালো আসে, এই জন্য তাদেরকে এনার্জাইজ করতে হবে, অর্থাৎ তাদেরকে এনার্জেটিক করে রাখতে হবে সবসময়, তাদেরকে সবসময় এনার্জি লেভেলটাকে আপনাকে হাই করে রাখতে হবে। এবং রিচেবল এবং রেসপন্সিবল, আপনাকে রিচেবল হইতে হবে। অর্থাৎ দেখেন যে আপনি অনেক এক্সিলেন্ট কিন্তু মানুষ আপনাকে রিচ করতে পারে না, আপনি অনেক এক্সিলেন্ট মানুষ হচ্ছে, আপনি কোনো মানুষ কোনো কমেন্ট দিলে বা কোনো ওপিনিয়ন দিলে আপনি আপনি নেন না সেই জিনিসটা। সো তাহলে কিন্তু আসলে আপনার এক্সেলেন্সের জায়গায় ঘাটতি থেকে যাবে। সো আপনাকে শুনতে হবে মানুষকে, আপনাকে মানুষকে নিজেকে অন্যের কাছে রিস্ক করতে দিতে হবে। এবং এই জন্যই আমি কেন আমার ধরেন এইবার আপনাকে একটু রিলেট করে দিই, কেন আমি আমার ইউটিউবটা দেখাইলাম, কেন আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখাইলাম। এখন কি একটু রিলেট করা যাচ্ছে লাস্ট পয়েন্টে এসে, যে আপনাকে তো রিচেবল করতে হবে।
কারণ উই অল আর প্রোডাক্ট। প্রোডাক্ট মিনস এটা না যে যার হচ্ছে ব্রেইন নাই সে একটা প্রোডাক্ট, যার যে চলতে পারে না সে একটা প্রোডাক্ট। এভরি ওয়ান, এভরিথিং, এভরি সিঙ্গেল কম্পোনেন্ট ইনসাইড দ্য গ্লোব ইজ এ প্রোডাক্ট। সো আমরা মানুষরাও এক একটা প্রোডাক্ট। সো আমাদের এই প্রোডাক্টের এক্সিলেন্সিটাকে ডেভেলপ করতে হবে এবং তাকে রিসেবল করতে হবে। এবং অবশ্যই আপনি যে কাজটা নিবেন, আপনি যে দায়িত্বটা নিবেন, আপনি যেই বিষয়ে আপনি বলতে চাচ্ছেন যে ইউ আর দ্য এক্সিলেন্ট, আপনার প্রত্যেকটা কথার ডেলিভারি, আপনার প্রত্যেকটা কাজের ডেলিভারি, আপনার প্রত্যেকটা আউটকামস এর ডেলিভারি জন্য আপনাকে রেসপন্সিবিলিটি নেওয়ার মতো কার্স থাকতে হবে। দেন আপনাকে পার্সোনালি এক্সেলেন্ট হইতে হইলে আপনাকে বডিলি সুস্থ থাকতে হবে, আপনাকে ফিজিক্যালি স্ট্রং হইতে হবে। হ্যাঁ, এই জন্য আপনি এখন উইক বা আমি এখন উইক, দ্যাট ডাজন্ট মিন যে আমি সারা জীবন উইক থাকবো। সো আমাকে আমার আমার যে বডিটা আছে বডিটাকে টেক কেয়ার করতে হবে। কারণ আমি তো আসলে এক্সেলেন্ট হইতে গেলে তো আমাকে সময় দিতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে, আবার মেধা খরচ করতে হবে। তাহলে আমার শরীর যদি ভালো না থাকে তাহলে আমি নিজেকে এক্সেলেন্ট লেভেলে কিভাবে নিয়ে যাব? সেই জন্য আপনার ফিজিক্সটাকে ঠিক রাখতে হবে। দেন হচ্ছে আপনার সাইকোলজি বা মাইন্ড বা মেন্টাল হেলথকে আপনাকে ভালো রাখতে হবে। তার মানে আপনি মেন্টালি আপনার নেগেটিভ মাইন্ড হলে হবে না। আপনি তখন ধরেন আপনি ইউটিউব দেখাইলাম আপনাকে, যে আপনি হয়তো মনে করতে পারেন যে আমার চ্যানেলের সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য করছি, ওয়ান্স ইন এ সাইড ইটস কারেক্ট। আবার সেটা তো কিন্তু আপনি সাবস্ক্রাইব করলে কি আপনার কোনো ক্ষতি আছে কিনা এটা আপনি ভাববেন। যে অন্যের উপকার হচ্ছে এটা আপনার হবার দরকার নাই, আপনি উপকৃত হচ্ছেন কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা বেশিরভাগ সময় আমাদের সোসাইটিতে একটা জিনিস ভাবি, আমি এটা করলে বোধহয় ওর উপকার হবে। আপনি চিন্তা করেন যে ওর উপকার হচ্ছে না কি হচ্ছে না এটা বিষয় না, বিষয় হচ্ছে আমি উপকৃত হচ্ছে কিনা। আর আমি উপকৃত হইলে তাহলে অন্য তো উপকার হবে, তো ভাইস ভার্সা। সো আমার সাইকোলজি পজিটিভ হইতে হবে, আমার সাইকোলজিক্যালি আমার মেন্টালি আমাকে এক্সেলেন্ট হইতে হবে। আমাকে নেগেটিভ জিনিসকে নার্চার করা যাবে না, নেগেটিভ পিপুল থেকে একটু ডিস্টেন্টিং করতে হবে। সো আমার মেন্টাল হেলথ এবং সাইকোলজিক্যাল যে স্ট্রেংথ এটাকে ঠিক রাখতে হবে। দেন আমার সোশ্যাল ফিলিংস, মানে আমি অনেক এক্সিলেন্ট। দেখবেন যে আমাদের দেশেই বা আমাদের কোম্পানিতেই অনেক প্রফেশনালি অনেক সাউন্ড লোক আছে যারা মাস্টারি লেভেলের প্রফেশনাল তাদের প্রফেশনে, বাট তাদেরকে সোসাইটি পছন্দ করে না, তাদেরকে তাদের টিম পছন্দ করে না, তাদেরকে অর্গানাইজেশনের কিছু মানুষ পছন্দ করলে বেশিরভাগ মানুষ চিন্তা করে যে এই সিও গেলে আমি খুশি হইতাম। হ্যাঁ, এ যায় না কেন? ইভেন মানে আমার পার্সোনাল লাইফে এমন ঘটেছে অনেক, দু একটা অর্গানাইজেশনে, যে এই বস গেলে আলহামদুলিল্লাহ পড়তাম, 2 রাকাত নফল নামাজ পড়ে 50 টাকা ইয়ে দিয়ে আসলাম। এই ফিলিংসটা যদি মানে আমার এক্সিলেন্ট, বাট এইটা আমার অন্যরা আমাকে নিয়ে এই ফিলিংস করে, তাহলে আসলে কিন্তু আমি পার্সোনালি এক্সিলেন্ট হবো না। তাহলে আমার কথা হচ্ছে আমাকে পার্সোনালি এক্সিলেন্ট হইতে হবে ইন এ ভেরি সাস্টেনেবল ওয়ে। দ্যাট মিনস আমি যখন, এখন আমার বয়স যা, আমি যখন আমার ডাবল বয়সে পৌঁছাবো, আমি যখন বয়োবৃদ্ধ হব, তখনও যেন মানুষ বলে যে এই লোকটা ভালো ছিল, এই লোকটা ভালো কাজ করেছে, এই লোকটা মানুষের উপকারে এসেছে, এবং এই লোকটার যে গুণ ছিল এই গুণগুলা অন্যের কাজে লেগেছে। সো আপনার সোশ্যাল ফিলিংসটাকে আপনাকে নিজের দিকে নিয়ে আসতে হবে। তারপর স্পিরিচুয়াল ভ্যালুস, দেখেন একজন মানুষ কখনোই এক্সেলেন্ট হইতে পারে না এক্সেপ্ট যদি তার স্পিরিচুয়াল ভ্যালুস না থাকে। স্পিরিচুয়াল ভ্যালুস বলতে কি বুঝি? যে আমি যেভাবে বুঝি যে আমি যে ধর্মে আছি, প্রত্যেকেই যে যে ধর্মে আছেন না কেন, আপনারা আপনাদের ধর্মটাকে অনার করেন। কারণ কোনো ধর্মেই কিন্তু আসলে বলা হয় না যে আপনি খারাপ করেন, অন্যের ক্ষতি করেন। সো স্পিরিচুয়াল ভ্যালুজ এর যখন আপনার ভিতরে স্পিরিচুয়াল ভ্যালুজ থাকবে, আপনি হচ্ছে একটা অলমাইটি পাওয়ারে বিশ্বাস করবেন, তখন আপনার ভিতরে নিজের ভিতরে একটা এনার্জি সার্কেল জেনারেট হবে। আপনি অটোমেটিক্যালি আপনি জানছেন যে আপনি এক্সেলেন্ট হচ্ছেন অন্যের ভালোর জন্য। আপনি যখন এক্সেলেন্ট হবেন তখন অন্যেরাও আপনার সাথে সাথে এক্সেলেন্ট হতে থাকবে। সো এই যে স্পিরিচুয়াল ভ্যালুস, এইটাকে যখন আমি ওনারশিপ আমি রাখবো, মনে চিন্তা করব, তখন কিন্তু আসলে আমার এক্সেলেন্সের জায়গাটা ভালো হবে। প্রফেশনাল ওয়ার্কস বা প্রফেশনালিজম, আমরা প্রফেশনালিজম কথাটা প্রায় শুনি। সো প্রফেশনালিজম কি, যে অর্গানাইজেশনে আমরা বেশিরভাগ সময় দেখি যে কি রকম হয়, যে আমরা পার্সোনালি অনেক কিছু নিয়ে ফেলি, যে আমাকে বকা দিল, আমাকে একটা কাজ দিল,
বা আমাকে কোন একটা সিচুয়েশনে ফেলে দিল, আমি এটাকে পার্সোনালি ট্রিট করে ফেলি। হ্যাঁ, তো প্রফেশনালি ট্রিট করবেন, এবং প্রফেশনালি অনেক সময় আপনি কঠিন কথা বলতেও পারেন, তেমনি আপনি কঠিন কথা শুনতে হবে। তো আপনাকে এটা মাথায় নিতে হবে যে এটা ইটস অল অ্যাবাউট প্রফেশন। অফিসের বাইরে আপনি প্রফেশনাল, অফিসের অফিসের ভিতরেও আপনি প্রফেশনাল, অফিসের বাইরেও প্রফেশনাল। বাট পার্থক্যটা হচ্ছে আপনি অফিসের ভিতরে যখন অফিসের কোনো কাজকে আপনি পার্সোনালি নেবেন না। হ্যাঁ, তো কোনো বিষয়ে যদি কষ্ট আপনার হয়ে থাকে সেই জিনিসটাকে অ্যাভয়েড করেন, জানবেন যে ইটস অল অ্যাবাউট প্রফেশন, কানেক্টিং দ্য প্রফেশন। সো এইটাকে প্রফেশনালিজম বলে। সো প্রফেশনালিজমের যে অ্যাটেয়ার আছে, যে গ্রুমিং সেন্স আছে, যে প্রফেশনাল দক্ষতা লাগে, যে প্রফেশনাল আপনার কি বলবো এটাকে, যে প্রফেশনাল যে অ্যাটমসফিয়ার লাগে, সেটাকে নিজের ভিতরে ডেভেলপ করতে হবে, এবং রেসপন্সিবিলিটি অবশ্যই আপনার থাকতে হবে। ওকে, দেন আপনাকে পার্সোনালি এক্সেলেন্ট হলে আপনার নিজস্ব একটা সেলফ ভিশন সেট করতে হবে। আপনার ইন্টিগ্রিটি এবং অনেস্টির জায়গাটাতে আপনাকে 100%, মানে আপনাকে ইন্টিগ্রিটি অনেস্টি বলতে আপনি যেই প্রফেশনটাকে এক্সেলেন্ট হতে যাচ্ছেন অ্যাটলিস্ট ওইটার প্রতি অনেস্ট থাকবেন। হ্যাঁ, আপনি একজন, সে ফর এক্সাম্পল আমি একজন খুব ভালো অ্যাকাউন্টেন্ট হতে চাই, তাহলে আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে অনেস্ট থাকবো, এবং আমি ওই প্রফেশনে ইন্টিগ্রেটেড থাকবো। হ্যাঁ, আমার ইন্টিগ্রিটি নিয়ে যেন কোশ্চেন না থাকে। হয়তো আমি পার্সোনাল লাইফে আমি অন্যান্য যে কাজগুলো করছি সেইগুলো হয়তো বা আমার অনেস্টি বা ইন্টিগ্রিটিতে একটু এদিক ওদিক থাকতেও পারে, কিন্তু আমার প্রফেশনাল যে জায়গাটা, মানে আমি অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, এই জায়গাটার অনেস্টিতে যেন কোনো রকম ঘাটতি না থাকে, এবং আপনাকে ইন্সপায়ার অন্যকে, আপনার যে ইয়েটা আছে, এক্সেলেন্সি যে স্কিলস গুলি আছে, যে এক্সেলেন্ট স্কিল গুলি আছে, এক্সেলেন্ট স্কিল গুলা দিয়ে আপনি অন্যকে ইন্সপায়ার করবেন, যে তারাও যেন তার প্রফেশনে স্কিল হয়। মানে শুধু আপনার প্রফেশনাল লোক না, আপনার ফেলোস না, যেন সাইড ফেলোসরা বা ক্রস ফেলোসরাও আপনাকে দেখে বা আপনার অ্যাক্টিভিটিস দেখে ইন্সপায়ার্ড হয়। দেন কমিউনিকেশন এক্সেলেন্সে আপনাকে ডেভেলপ করতে হবে, কারণ আমরা এক সময় জানতাম যে কমিউনিকেশন, যেমন সে ফর এক্সাম্পল আমি যদি আগে একটু 50-60 বছর আগে যাই, যে আগেকার সায়েন্টিস্টরা আসলে কমিউনিকেশন করতো না, তারা শুধুমাত্র এক একটা জিনিস আবিষ্কার করতো। কিন্তু আপনি ভেরি ইন্টারেস্টিংলি আপনারা অনেকেই জানেন যে আইনস্টাইন, হ্যাঁ, ধরা হয় যে পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানী। সে কিন্তু শুধুমাত্র সে ডেভেলপই করে নাই, সে কিন্তু কানেক্ট করেছে, কমিউনিকেশন করেছে তার থিসিস গুলিকে, তার আবিষ্কার গুলিকে। আপনার যদি স্টিভ জবস এর কথা ধরেন, তারা কিন্তু এক একজন স্টারডম ছিল। হ্যাঁ, তারা শুধুমাত্র বিজ্ঞানী ছিল এবং মরার পরে তার নাম হয়েছে, ব্যাপারটা এরকম না। তারা একই সাথে স্টিভ জবস প্রায় কম বেশি 300-র উপরে তার ইনোভেশন ছিল, এবং প্রত্যেকটা সে কিন্তু মানুষের সাথে কমিউনিকেট করেছে যে লুক, I am the Steve Jobs, I did this thing and you use it, you will gain the profit of that product. So communicate করতে হবে। সো এইটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডটাই হচ্ছে কমিউনিকেশনের। সো আপনার হয়ে কেউ কিন্তু কমিউনিকেশন করে দিবে না, আপনার কমিউনিকেশনটা আপনাকেই করে নিতে হবে, এবং অ্যাবিলিটি টু টেন্স, আপনাকে ট্রান্সফর্ম করা জানতে হবে। দেখুন, আমরা প্রায়ই যেটা করি, আমরা অন্যের ওপিনিয়নকে নিতে পারি না। আমার ভিতরেও এটা আছে, আমি প্রতিনিয়ত স্ট্রাগল করি এটার সাথে, যে ও বলছে, আমার জুনিয়র একটা কথা বলছে, আমার বা এইচআর, ধরেন আমি এইচআর 14 বছর এইচআর প্রফেশনে আছি, হঠাৎ করে একটা এইচআর এক্সিকিউটিভ আমার এক্সিকিউটিভ এসে একটা কথা বললো, আমি বললাম যে হ্যাঁ, আমার থেকে, আমার মাঝে মাঝে মনে হয় ওই কথা কেন বলবে, আমি তো ওর থেকে অনেক পড়াশোনা করছি, অনেক বেশি দেখছি। নট লাইকলি যে আমাকে ট্রান্সফর্ম হইতে হবে। আমি দেখেন আমি কিভাবে ট্রান্সফর্ম করেছি, যেমন দেখেন যে আমার, আপনি যদি বলেন যে আপনার ট্রান্সফরমেশনের দু একটা এক্সাম্পল দেন, আমি বলবো যে আমার ইউটিউব চ্যানেলটা আমি চালাই, আমি ইউটিউবিং করতে পারি, আমি ভিডিও এডিটিং করতে পারি, ঠিক আছে, আমি ফটোশপের কাজ পারি, আমি ইলাস্ট্রেটরের কাজ পারি। এটা তো আমার এইচআর এর সাথে জব না, বাট আমি করেছি, আমি আমি ট্রান্সফর্ম করেছি। তার না হলে আমি কিভাবে কমিউনিকেট করবো যে আমি যে আজকে যে ইউটিউবে যে কন্টেন্ট গুলো দিচ্ছি, আমি কিভাবে কমিউনিকেট করবো? তাহলে আমাকে একজন ভাড়াটিয়া ম্যানেজার রাখতে হবে, একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখতে হবে। কিন্তু সে কি আমার মতো করে এই দরদ দিয়ে কাজটা করবে? করবে না। হয়তো বা এক পর্যায়ে যে অনেক বড় কিছু হইলে, তখন আমি যদি ম্যানেজ না করতে পারি, প্ল্যাটফর্ম যখন বড় হয়ে যায়, তখন হয়তো মানুষ রাখে। কিন্তু প্রত্যেকটা ওনার, যেমন আমি যখন মেঘনা গ্রুপে ছিলাম, তখন মেঘনা গ্রুপের চেয়ারম্যান কামাল স্যার, তো উনি কিন্তু আসলে মাথায় করেই লবণ বেঁচেছেন। তো ওনার যে ফিলিংসটা লবণের প্রতি, ওনার যে দরদ, উনি যদি পিছন পিছন হাঁটতেন আর মাথায় দিয়ে একজনকে বলতেন তার বিজনেসের শুরুতে, তুমি বেচো আমি পেছনে আছি, তাইলে কিন্তু উনি, ওনার এই আজকের মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তৈরি হতো না। সো ট্রান্সফর্মের এই অ্যাবিলিটি টু চেঞ্জ দেয়ার মেন্টালিটি
আমাদেরকে থাকতে হবে। সো আপনারা যেখানেই যে বিষয়ে এক্সেলেন্ট হইতে চান না কেন, এই যে আগের যে কথাগুলো হয়েছে এই কথাগুলোর প্রেক্ষাপটে আপনার নিজেকে ট্রান্সফরমেশন করতে হবে। যে আপনি দেখেন যে অনেকেই চিন্তা এখন বলে, আমি বেশ কিছুদিন মানে গত এক সপ্তাহ আগের কথা, আমি একজন এমডির সাথে কথা বলছিলাম। তো উনি আমাকে বলছিলেন একটা বড় গ্রুপ অফ কোম্পানিজ, বাংলাদেশের টপ 10 গ্রুপ অফ কোম্পানিজ একটা এমডির সাথে কথা বলছিলাম। তো উনি বলছে যে শিবলি সাহেব আপনি তো অনেক পড়ালেখা করছেন, এত পড়ালেখা করার কারণ কি? হ্যাঁ, তো আমি বললাম যে দেখেন আসলে পড়ালেখা করলে আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে, টিকে থাকার জন্য করতে হয়েছে। আমি যদি একটা সিঙ্গেল মাস্টার্স নিয়ে বসে থাকতাম বা একটা সিঙ্গেল এইচআর এর উপর পড়ালেখা করে বসে থাকতাম, তাহলে কিন্তু আসলে আমি আমার ক্যারিয়ারটাকে স্ট্যাক হয়ে যেত। হ্যাঁ, কেউ আমাকে কিনতে আসতো না বা কেউ আমাকে দাম দিত না, জানে যে ওর প্রোডাক্টের ভিতরে কি আছে আমি তো জানি। 10 বছর আগেও যে প্রোডাক্ট ছিল এখনো সেই প্রোডাক্টে আছে। তার মানে আমাকে প্রতিনিয়ত নিজেকে চেঞ্জ করতে হচ্ছে, নিজেকে চেঞ্জ করতে হচ্ছে, মানে এক্সেলেন্ট হিসাবে আমি যেই পজিশনে আছি এটাকে টিকে রাখার জন্য। তার মানে আপনারা যে যে পজিশনে আছেন, আজকে যে ফ্রেশার আছেন সে এক্সেলেন্ট ফ্রেশার হবেন, যে এক্সিকিউটিভ আছেন সে এক্সিকিউটিভ এক্সেলেন্ট এক্সিকিউটিভ হবেন, যে হেড অফ ফাংশন আছেন সে এক্সেলেন্ট হেড অফ ফাংশন হবেন, যে সিইও আছেন সে এক্সেলেন্ট হেড অফ সিইও হবেন। মনির ভাই যেমন ধরেন যে সিইও, ওনার একটা আচ্ছা ফার্ম আছে, উনি বলেছেন সো হি ইজ দ্য সিইও। সো উনি যে উনি ওনার জায়গা থেকে উনি একজন ওনার টেরিটরিতে উনি এক্সেলেন্ট সিইও হইতে চাই। সো এই অ্যাবিলিটি টু চেঞ্জ এর মানসিকতা আমাদেরকে রাখতে হবে। সো আপনাকে আমাকে যখন এক্সেলেন্ট হইতে হবে, আমাকে লার্নিং করতে হবে, আমাকে যেই বিষয় নিয়ে এক্সেলেন্ট হইতে চাই সেই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করতে হবে। আমার কাছে এক্সপিরিয়েন্স নাই, যে এক্সপিরিয়েন্স পিপুল আছে তার সাথে যে কথা বলতে হবে, মিশতে হবে, তার সান্নিধ্য লাভ করতে হবে, তবে আমি এক্সপিরিয়েন্স গুলা আমি বুঝতে পারবো যে কিভাবে থিংসটা ওয়ার্ক আউট করে। এবং এক্সপিরিয়েন্স করার পরে আপনি লার্নিং করলেন, এক্সপিরিয়েন্স নিলেন, এক্সপিরিয়েন্স শেয়ার করলেন এবং আপনি এক্সপেরিমেন্টাল হইলেন, অর্থাৎ আপনি নতুন একটা জিনিস শিখেছেন। ধরেন আপনি নতুন একটা সেলসের ডক্ট্রিন শিখেছেন, আপনি এটা আপনার টিমের সাথে এক্সপেরিমেন্ট করলেন যে এই সেলসের ডক্ট্রিনটা দিয়ে দেখি আমার সেলস বাড়ে কিনা। এই আপনি এইচআর এর উপর নতুন সার্টিফিকেট নিয়েছেন, গ্লোবাল সার্টিফিকেট। আপনি এই সার্টিফিকেটের ভিতরে যা যা শিখেছেন এটা আপনার অর্গানাইজেশন এক্সপেরিমেন্ট করে দেখেন যে এটার রেজাল্ট কি আসে। সো এভাবে এক্সপেরিমেন্ট চালান এবং এটা রিপিটেটিভলি করেন। আপনি যেই কাজটা করছেন, যেই কাজটা এক্সেলেন্ট হতে যাচ্ছেন, রিপিটেটিভলি করেন। দেখুন একটা কথা আছে, কোনো বিষয়ে তখনই তাকে মাস্টার বলা যায় যখন সে ওই বিষয়টা তার জীবদ্দশায় 10,000 ঘন্টার বেশি প্র্যাকটিস করে রিপিটেটিভলি, তখন তাকে মাস্টার বলা হয়। সো আপনারা এটা অনেক, আমি যা কথা বলছি অনেকটাই আপনারা হয়তো বা জানেন, অনেকটা হয়তো জানেন না। সো আমি জাস্ট আপনাদের সাথে আজকে ধরে নেন যে রিক্যাপ করছি, কারণ আপনারা অনেকেই আছেন যে অনেক ভেটারান প্রফেশনাল, বিভিন্ন প্রফেশনাল থেকে আসছেন। সো জিনিসগুলো এইভাবে রিলেট করবেন। ওয়েল, সো এক্সেলেন্ট হইতে হইলে আপনাকে প্রথমেই আপনার এখনো যদি পার্সোনাল গোল কারো সেট আপ করে না হয়ে থাকে, অথবা পার্সোনাল গোল নিয়ে কনফিউশন থাকে যে আমি তো 5 বছর আগে বা 10 বছর আগে গোলটা সেট আপ করেছি বা 1 বছর আগে গোলটা সেট করছি, গোল সেটিং এ প্রবলেম আছে বা আমার কনফিউশন আছে যে এই গোলটা অ্যাচিভ করতে পারবো কিনা। সো গোলটাকে চেক করেন যে আপনি কি কি প্যারামিটার্স নিয়ে গোলটাকে সেট করেছিলেন। সো গোল সেটিং এর প্যারামিটার্স গুলো নিয়ে আপনি পার্সোনাল গোলটাকে আগে সেট করে নেন, আগামীকাল থেকে শুরু করে দেন। পার্সোনাল গোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আমি যদি এটার সাথে রিলেট করতে যাই, যে আমি আমি এক্সাম্পল দিয়ে বলি যে আমার পার্সোনাল গোল কি। আমার পার্সোনাল গোল কিন্তু যে আমি হেড অফ এইচআর, আমার পার্সোনাল গোল না। আমি হয়তোবা সেই লাইনে আগানোর জন্য হেড অফ এইচআর বা এইচআর ফাংশনে কাজ করার একটা স্টেপ, বাট আমার পার্সোনাল গোল হচ্ছে আই ওয়ান্ট, মানে আমি একদম ফ্র্যাঙ্কলি কথা বলছি, আই ওয়ান্ট টু বি দ্য শিবলি, আই ওয়ান্ট টু বি দ্য শিবলি। দেখেন শিবলিটাকে দিয়ে দিয়েছি, তার মানে আমি নিজেকে, আমি যেই কাজটা করছি আমি সেই কাজটাতে এক্সেলেন্ট, ডাউন দ্য লাইনে আরো 5 বছর পরে যে আমি এক্সেলেন্ট হইতে চাই। প্র্যাকটিস কন্টিনিউয়াসলি, এবং আপনি কন্টিনিউয়াসলি সেই জিনিসটাকে প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসবেন। এবং সেই যে আপনি যে এক্সেলেন্ট হতে যাচ্ছেন, আপনি কি বিষয়ে এক্সেলেন্ট হতে যাচ্ছেন, ধরেন আমার অডিয়েন্সের ভিতর থেকে একজন এক্সেলেন্ট হতে চান, কোন বিষয়ে হতে চান আমি সেইটা দিয়ে এক্সাম্পল পুরোটা দিয়ে দিচ্ছি, কি একজন আমার সাথে শেয়ার করেন। আমাকে যদি শোনা থাকে কেউ একজন শেয়ার করেন যে ভাই আমি এই বিষয়ে এক্সেলেন্ট হইতে চাই, বা আমি এইটাই, এই জিনিসটাই এক্সেলেন্ট হইতে চাই, নিজেকে পার্সোনাল এক্সেলেন্ট করতে চাই।
আমি এইচআর এর উপর হইতে চাই। আপনি এইচআর এইচআর এর উপর এক্সেলেন্ট হইতে চাই। ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে হচ্ছে আপনি গোল সেট করেন যে আপনি আপনার এখন আপনি কি হিসাবে আছেন ক্যারিয়ারে? এইচআর সিনিয়র এক্সিকিউটিভ। ওকে, ওয়েল, সো আপনি এখন সিনিয়র এক্সিকিউটিভ আছেন, তার মানে আপনি এইচআর এক্সেলেন্ট হতে চান। তার মানে হচ্ছে এক্সেলেন্ট মানে হচ্ছে আপনি দুইটা টার্মে ধরবেন। আপনি আপনি চিফ পিপলস অফিসার বা সিএইচআর চিফ এইচআর অফিসার হইতে চান, এবং এট দ্য সেম টাইম আপনি আরেকটা জিনিস হইতে পারেন যে আপনি এইচআর এমন এক্সেলেন্ট হইতে চান, পিপুল উইল হায়ার ইউ ফর দেয়ার অর্গানাইজেশন, কি অ্যাজ এ কনসালটেন্ট, অ্যাজ এ অ্যাডভাইজার, অ্যাজ এ ট্রান্সফর্মার, অ্যাজ এ চেঞ্জ ক্যাটালিস্ট। ঠিক আছে, এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আপনি যে অর্গানাইজেশনে আছেন আপনি নতুন নতুন যা শিখছেন সেগুলোকে ইনিশিয়েট করেন, যা শিখে আসছেন সেগুলোকে প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের ভিতর নিয়ে আসেন। এবং এই প্র্যাকটিসটা করার জন্য আপনি ইনিশিয়েটিভ নেন। ধরেন যে আপনার পেরোলটা এখন অটোমেটেড না, আপনি পেরোলটাকে প্রথমেই আপনি এক্সেল হচ্ছে ডাইনামিক এক্সেলে নিয়ে আসেন। আমি একটা জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, ডাইনামিক এক্সেলে নিয়ে আসেন। আপনার আপনার সেপারেশন পলিসিটা করা নাই, আপনি ডাইনামিক সেপারেশন পলিসিটা শুরু করেন। আপনার ধরেন যে কম্পেনসেশন এবং বেনিফিট নিয়ে আপনার অর্গানাইজেশন ওই জব গ্রেডিং বা রোল প্রোফাইলিং গুলি করা নাই, আপনি আস্তে আস্তে রোল প্রোফাইলিং করার জন্য ইনিশিয়েটিভের ভিতর কি হবে, আপনাকে প্রথমে শিখতে হবে যে কিভাবে এই জিনিসটা করতে হয়। তারপরে আপনি একটু করে শেখেন, একটু করে প্র্যাকটিস করেন, নিজের অর্গানাইজেশনে সুযোগ আছে। এইভাবে আপনি এক একটা করে শিখবেন এবং সেটা নিয়ে ইনিশিয়েটিভ নিয়ে যেখানে সুযোগ পাবেন সেখানে কাজে লাগাবেন। যদি নিজের অর্গানাইজেশনের সুযোগ না পান, আপনার যারা ফেলো প্রফেশনালস আছেন তাদের সাথে জ্ঞানটা শেয়ার করবেন এবং তাদেরকে বলবেন যে তুমি একটু ট্রাই আউট করে দেখো যে এটা তোমার অর্গানাইজেশন ওয়ার্কআউট করে কিনা। ঠিক আছে? Yes, sir. Clear. ইউ মাস্ট বি হাম্বল। পার্সোনাল এক্সিলেন্ট প্রফেশনালি হন আর ব্যক্তি জীবনে হন। ইন্টারেস্টিংলি হচ্ছে আমরা অনেকেই মনে করি যে পার্সোনাল এক্সেলেন্ট শুধু প্রফেশনালি হওয়া যায়, একদম কমপ্লিটলি ইটস এ রং কনসেপ্ট। আপনাকে যখন এক্সেলেন্ট মানুষ বলবে, আপনাকে প্রফেশনালি এবং পার্সোনালি দুইভাবেই আপনাকে এক্সেলেন্ট হইতে হবে। তার মানে আপনি প্রফেশনালি এক্সেলেন্ট পার্সোনাল এক্সেলেন্ট হইলেন না, ইউ আর রং, মানে আপনি ঠিক লাইনে নাই। আপনি ব্যক্তি মানুষ হিসেবে খুব ভালো, বাট প্রফেশনালি ইউ আর নট এক্সেলেন্ট, তাহলেও আপনার হচ্ছে না। বা আপনি বিজনেস অনেকে এখানে এন্টারপ্রেনিউর থাকতে পারেন। সো আপনাকে যাই হইতে হোক না কেন, আপনাকে এক্সেলেন্ট হইতে হলে আপনাকে দুইভাবেই হইতে হবে। এবং হাম্বলনেস, দেখবেন যে আমাদের দেশের হাম্বলনেসটা আস্তে আস্তে মানুষ হচ্ছে। এক সময় তো আসলে বসদের সাথে কথাই বলা যেত না, বস ইজ বস। হ্যাঁ, কিন্তু এখন ট্রান্সফরমেশন হচ্ছে। কারণ তারা কোথা থেকে কেন হতে হচ্ছে, কারণ তারা প্রত্যেকে এখন এক্সেলেন্ট এই থিওরি গুলা তারা শিখছে এবং এরা ইনিশিয়েটিভ নিচ্ছে, প্র্যাকটিসের ভিতরে আনছে। এই জন্য হাম্বল হইতে হবে। দেন এগেইন লার্ন এন্ড এক্সপেরিমেন্ট, এটা আবার বারবার বলছি যে আপনি শেখেন এবং সেটাকে এক্সপেরিমেন্ট করেন। দেখেন টেক ইনিশিয়েটিভের ভিতরে আপনি বলেছিলেন, ধরেন যে আপনি একজন সিনিয়র এইচআর এক্সিকিউটিভ। সো আপনার কাছে কিন্তু এখন, আমি জানি না আপনার করা আছে কিনা, ধরেন যে আপনার ধরি সে ফর এক্সাম্পল ধরি আপনার একটা এইচআর এর উপরে স্পেসিফিক কোনো হায়ার ডিগ্রি নাই। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, আপনি চিন্তা করলেন যে না আমি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে এইচআরএমসি করব। তাহলে ইনিশিয়েটিভটা আপনার কি হবে, আপনার এইচআরএমসি করতে হলে 50,000 টাকা লাগবে। তাহলে আপনাকে প্রতি মাসে আপনার বেতন থেকে 5% করে টাকা আপনার লার্নিং এর জন্য রেখে দেবেন। এইটা আমি একসময় আমার প্রাইমারি স্টেজে 10 থেকে 15% টাকা রাখতাম, আমার স্যালারি যাই হোক না কেন এই টাকাটা আলাদা করে রাখতাম পড়াশোনার জন্য। এইটা এখন একটু কমিয়ে ফেলেছি। তো এইভাবে আসলে আপনার ইনিশিয়েটিভ গুলো নিতে হবে। তারপরে আপনি কি করবেন, টাকাগুলো জমাবেন, এট দ্য সেম টাইম এইচআরএমসি করার জন্য কিছু প্রিপারেশন নেবেন। যে আমি তো এই কোর্সটাই যাচ্ছি, আমার অফিস ছুটির মানে এই কোর্স সময়টা কখন হবে, এই জন্য অফিস থেকে পারমিশন লাগলে আপনি অফিস থেকে একটু পারমিশন নিয়ে নেবেন, স্যার আমাকে এই দিন ক্লাস আছে, আমাকে একটু সময় অ্যালাউ করতে হবে। এটা অর্গানাইজেশনে আসলে ডেভেলপমেন্ট, আমার পার্সোনাল এবং অর্গানাইজেশন ডেভেলপমেন্টের জন্য আমি করছি। সো এরপরে আপনি কি করলেন, আপনি ওই সময়টায় হয়তো আড্ডা মারতেন, আড্ডাটাকে কমাবেন, এই জন্য আগে থেকে প্রিপারেশন, আড্ডা কমানো শুরু করেন ওই সময়টাই। সো আমি কি রিলেট করতে পারছি যে কিভাবে ইনিশিয়েটিভ নিতে হয়? জি স্যার। ওকে, জি জি স্যার, জি স্যার। তো
এরপর ইনিশিয়েটিভ, তারপরে হচ্ছে যে আপনি লার্নে যাবেন, তারপরে আপনি এলসিএমসি কোর্সে ভর্তি হইলেন, এইচআরএমসি কোর্সে ভর্তি হইলেন, এইচআরএমসি কোর্সে আপনি কিছু জিনিস শিখলেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ গেলে আপনি কিছু শিখলেন, আপনি অর্গানাইজেশনে এসে এটা প্র্যাকটিস করা শুরু করলেন, এক্সপেরিমেন্ট করা শুরু করলেন, তারপরে এরপরে যাই হোক এইভাবে আপনি কাজগুলো করবেন। লাভ ইন ওয়ান্ডার থিংস। সো এইটা দিয়ে আপনি আমরা আসলে কি বোঝাচ্ছি দেখেন, যে লাভ ইন ওয়ান্ডার থিংস মানে হচ্ছে আপনাকে এক্সেলেন্ট হইতে হলে আপনাকে অনেক বেশি ডাইভার্সিফাইড, ভার্সেটাইল হইতে হবে। তার মানে আপনি শুধু পড়াশোনা করলেন নেচার এর উপরে, হ্যাঁ, এইটা দিয়ে এক্সেলেন্ট আপনি হইতে পারবেন না। আপনার আসলে পিপল নলেজ দেয়, তাহলে আপনাকে পিপল নলেজ ডেভেলপ করতে হবে, পিপল স্কিলস ডেভেলপ করতে হবে, সফট স্কিলস ডেভেলপ করবে, ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপ করতে হবে। কিভাবে করবেন? ইউটিউবে এর মাধ্যমে করবেন, আপনি মানুষের সাথে মিশবেন, ট্রেনিং করবেন, আপনি বিভিন্ন ধরেন ইমোশনাল ইন্টেলিজেন্স, পিপল স্কিল, এগুলো ডেভেলপ করার সব থেকে বেস্ট মিডিয়াম আমার কাছে মনে হয় বিভিন্ন যত পারেন ট্রাভেল করবেন, মানে ঘুরতে বের হবেন। কারণ ঘুরতে বের হইলে কি হয় জানেন তো, যে আপনি যদি সে ফর এক্সাম্পল আপনি ইন্ডিয়াতে ঘুরতে গেলেন, ইন্ডিয়াতে মুম্বাই হয়ে আপনি দিল্লি হয়ে আপনি কাশ্মীর যাবেন, এই যাত্রা পথে আপনার সাথে কমপক্ষে 50টা নতুন মানুষের যোগাযোগ হবে, 4-5টা জাতি গোষ্ঠীর লোকের যোগাযোগ হবে। সো কেউ আপনার ধর্মমতের থাকবে, কেউ আপনার অন্য ধর্মের লোকের সাথে যোগাযোগ হবে। সো আপনি যখন এই যে বিভিন্ন ভাবে আপনি বাংলাদেশ থেকে যখন ক্রস বর্ডার হইলেন, তখন আপনি একটা ভিন্ন এনভায়রনমেন্টে গেলেন, আপনি ভাষা জানেন না, সো আপনাকে তখন বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হচ্ছে আপনাকে বোঝানোর জন্য, হ্যাঁ, আর আর ভাঙা ভাঙা হিন্দিতে বা ইংলিশে কথা বলছেন। তো এই যে যে ট্রাভেল করলে যে জিনিসটা হয়, তারপরে আপনি জানেন না হঠাৎ করে আপনি হোটেল খুঁজতে হবে, আপনি জানেন না যে হোটেলে যে কিভাবে কথা বলবেন, বা আপনাকে দেখে আপনি হোটেল থাকবেন, আপনাকে ট্যুর ম্যানেজ করতে হবে। দেন এইভাবে যখন আপনি বহু মানুষের সাথে মিশবেন, বহু কালচারের সাথে মিশবেন, বহু ফাংশনের সাথে মিশবেন, দেখবেন যে আপনার ভিতরে পিপল স্কিল ডেভেলপ করবে, ইমোশনালি আপনি অনেক বেশি সাউন্ড হতে থাকবেন। এই জন্য যারা আমার সাথে কমপ্লাই করবেন, যারা ফ্রিকুয়েন্টলি ট্যুর করেন, তারা দেখবেন যে কোনো জায়গায় তাদেরকে প্লেস করে দিলে তারা খুব দ্রুত অ্যাটমসফিয়ারের সাথে নিজেকে অ্যাডপ্ট করে নেয়, নিজেকে আপনার কি এটাকে কি বলে মানে বাস্তুসংস্থানের প্রসেসে তারা খুব দ্রুত এগিয়ে যায়, অ্যাবজর্ব করতে পারে তারা। এই এক্সপেরিয়েন্স আছে তো না আপনাদের? এটা কি আপনারা? জি স্যার, আছে। রাইট, ওকে। সো লিড বাই এক্সাম্পল, এবং আপনি অবশ্যই এক্সেলেন্ট হইতে গেলে আপনাকে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। মানে আপনি শুধু জানলেন, বললেন, করলেন, জানলেন বললেন দিয়ে হবে না, আপনাকে করে দেখাইতে হবে, হ্যাঁ, এবং আরেকজনও যাতে করে সেটাকে লিড করতে হবে। আপনি নিজে করবেন এবং অন্যজনকে দিয়ে করাই নিবেন, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড এক্সেলেন্ট। কারণ ধরেন আমার অর্গানাইজেশনে ড্যানকেকে একটা জিনিস আমরা করি, যেটা হচ্ছে আমাদের হেড অফিসে কোনো অ্যাটেন্ডেন্স সিস্টেমই নাই। কেন নাই? কারণ আমাদের ম্যানেজমেন্ট মনে করে আমি যেই মানুষটাকে নিচ্ছি তাকে কোয়ালিটি চেক করার মাধ্যমেই নিচ্ছি, অতএব সে চাইলে তার অ্যাটেন্ডেন্স নিলে যে খুব বেশি উপকার হবে বা তাকে এই রেগুলেশনটার দরকার দেখি, এটা তাদের ভিউ। এবং উই ডু অ্যাপ্রিসিয়েট, তারা বিলিভ করে তাদের পিপলদের উপরে, যে না, তার পিপলের কাজ থাকলে তার অফিসে আসবে, তার ডিউটিস তাকে পারফর্ম করবে। সো সে জানে তো তার অফিস টাইম শুরু 9:30 বা 9টায়, সো সে আসবে, হয়তো বা কোনোদিন 1 ঘন্টা লেটে আসতে পারে, তার জন্য জবাবদিহি করার তো কিছু নাই, কারণ নিঃসন্দেহে তার কাজ ছিল, তার পার্সোনাল কোনো রিজার্ভেশন ছিল, আসতে পারে নাই, তো ঠিক আছে, সে তার কাজ সময় মতো শেষ করে দিবে। তো এই যে লিড বাই এক্সাম্পল, সো আমাদের ধরেন যে আমাদের অফিসের যারা সিনিয়র ম্যানেজমেন্ট, সিও লেভেল, তারা এই জিনিসটাকে এই জিনিসটাকে লিড করে এবং সেটাকে এক্সাম্পল ক্রিয়েট করেছে, যার কারণে অর্গানাইজেশনের কালচারটা এইভাবে তৈরি হয়ে গেছে। সো লিভ নিয়েও আমাদের কোনো প্যারা নাই, মানে আমরা মুখে বলি যে আমাদের খাতা কলমে লেখা 24টি লিভ, বাট লিভ কথাটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনে লিভ লাগলে লিভ নিবেন। সো এবং লিভ ম্যানেজার স্পেশালি, আপনি যখন ম্যানেজার তকমা আমাদের অর্গানাইজেশনে লেগে যায়, তারপরে তাকে মানে আমাদেরকে ডিরেক্টলি বলা আছে, তাকে ডিরেক্টলি জিজ্ঞেস করো না যে সে কেন আজকে অফিসে আসে নাই। সে অফিসে আসে নাই, সে তার কারণ আছে, সে পরে হয়তোবা এখন সময় থাকলে এখন ব্যাখ্যা করবে, না হলে পরে ব্যাখ্যা করবে। একটু অ্যালাউ করেন, আমি একটু আমার ল্যাপটপটাকে চার্জে দেব, একটু সময় দেব। স্যার আপনি চার্জে দেন, আমরা আছি। ভালো লাগছে শিবলি ভাইকে, আমার মনে হয় সবাই আমার সাথে একমত হবে। আসলে উনি ক্যারিয়ার এক্সিলেন্সি, বিশেষ করে আমি শিবলি ভাইয়ের ডিসকাশন পার্টে যদি ছোট্ট একটু সামারি করি, আসলে প্রত্যেকটা ব্যক্তিকে তার মিশন এন্ড ভিশন যেটা সেট করতে হয়,
সেই সেটের জায়গাতে, অর্থাৎ আজকের পর থেকে যে স্পেসিফিকেশন নিয়ে উনি কথা বলছে ওই জায়গাগুলোতে যদি নিজেকে একটু দাঁড় করানো যায়, এজ এ মিরর হিসাবে ওনার লার্নিংটাকে মিরর নিয়ে নিজেকে সামনে দাঁড় করালে নিজের কিছু গ্যাপ এখান থেকে বের হবে, যেটা দিয়ে আসলে আমি কি হতে চাই, কি আছে, কি করব, এই জিনিসগুলো এখানে তুলে উনি নিয়ে আসছে। ভালো লাগছে যে বিশেষ করে আমাদের এই জায়গাটাতে কতটুকুন যাওয়া দরকার, কতটুকুন যাওয়া দরকার না সেটা না, আসলে আমি কোথায় যেতে চাই, আমার জায়গাটা কোথায়, আমার ইচ্ছাটা কোথায় হচ্ছে, সেই জায়গাগুলো শিবলি ভাই এখানে নিয়ে আসছে। একটু প্লিজ। স্যার আসসালামু আলাইকুম, দিন মোহাম্মদ। স্যার মনিরুজ্জামান স্যারও আছে, অনেক পুরাতন লোক এখানে না? জি স্যার, দিন মোহাম্মদ। আচ্ছা, দিন মোহাম্মদ ভাই। আমি আছি মাসুদ স্যার স্যার আছে, আপনার সাথে। মাসুদ স্যার, সীমান্ত ব্যাংক, আদিল চৌধুরী ভাই, মিল্টন ভাই। আসলে দেখার সুযোগ নেই, ট্রেনার তো চালা যাচ্ছে, যার কারণে অনেককে দেখতে পারে না যে কে কখন কোথায় আছে না আছে। দিন সবাইকে মোহাম্মদ আবারও মনির থ্যাঙ্কস। স্যারের সারে নাই। আচ্ছা আচ্ছা, সবাইকে আবারও থ্যাঙ্কস। আমি একবারও আসলে আমাদের এই জায়গাটাতে ইলেকট্রিসিটি খুব ডিস্টার্ব দিচ্ছে, যার কারণে আমি প্রপারলি আসতে পারিনি ভিডিওতে, কমিউনিকেশনে। আর যেহেতু শিবলি স্যার সেশনটা চালাচ্ছে, যারা অ্যাটেন্ড করছেন সবাইকে স্পেশাল থ্যাঙ্কস, যে আসলে বিশেষ করে একটু রাত করে, আমাদের তো সেশনটা শুরু হয়েছে 9টায়, এখন 10টা 3 বাজে, 1 ঘন্টায় রাতে সারাদিনের কষ্ট, ফ্যামিলির সময় সবকিছু বাদ দিয়ে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, প্রোগ্রামে অ্যাটেন্ড করা দ্যাট মিন্স আমাদের এমএসসিটির সাথে থাকার জন্য, ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং। আশা করি দেন ফিউচারে ইনশাল্লাহ আপনাদেরকে পাবো, এবং আমরাও আপনাদের এই পাওয়া, এই ভালোবাসাটাকে ধরে রাখার জন্যই আমরাও নতুন নতুন উত্তরোত্তর নতুন নতুন কিছু সেশন নিয়ে আসবো, যেখানে এক একটা সেশন থেকে আমরা এক একজন ট্রেনারের কাছ থেকে এক একটা পার্ট আমরা পেয়ে যাব। শিবলি স্যার আসছেন? ওবায়দুল ইসলাম ভাই, প্লিজ আপনার ক্যামেরাটা অফ করেন। আপনাদের এই জায়গা থেকে কি কেউ কোনো ট্রেনিং কন্ডাক্ট করতে চান? যদি ট্রেনিং কন্ডাক্ট করতে চান অ্যাজ এ ফ্যাসিলিটেটর হিসেবে, আপনার প্রোফাইল, আপনার যেটা এক্সিলেন্সি, যেটা আমরা আলোচনা করছি, আপনি কোনটাতে ভালো প্রেজেন্টার, এরকম পাবলিক স্পিকার হিসেবে, অথবা আপনারা আমরা ইন্টারনালি যদি কোনো আয়োজন করে থাকি, সো এরকম যদি কারোর কোনো ইচ্ছা থাকে এবং তার যদি সেই অ্যাবিলিটি বা কম্পিটেন্সি থাকে, তাহলে আমাদেরকে প্রোফাইল দিবেন। আমি এখানে চ্যাট বক্সে আমার মেইল আইডিটা দিয়ে দিচ্ছি। এই মেইল আইডিতে আপনারা আপনাদের একটা ওয়ার্ড কপি আর পিডিএফ কপি প্রোফাইল, এবং সেখানে জাস্ট এতটুকুন দিতে হবে যে আমি এটা পারি, আর দিস ইজ দ্য টপিক। আমি এখানে দিচ্ছি, যদি কেউ ট্রেনিং করাইতে চান তাহলে একটু আমাদের সাথে শেয়ার করবেন। আমরা ট্রেনারকে সার্চ করতেছি, যদিও আমাদের হাতে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা অনেক ট্রেনার আছে, বাট তারপরও নতুন নতুন কিছু জিনিস আমরা জানতে চাচ্ছি, যে আসলে কি কি ট্রেনিং আমরা করাইতে পারি বা করানো প্রয়োজন, এবং সেই সাথে ট্রেনারকেও আমরা সার্চ করতেছি। আমি মেইল আইডি দিতেছি এবং আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এইখানে এই মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, সো এই হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন অথবা মেইলে পাঠাইতে পারেন প্লিজ। ওকে মনির ভাই, আমি কি শুরু করব? হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনি শুরু করেন। আচ্ছা, আমার বোধহয় আবার একটু হোস্ট করে দিতে হবে মনির ভাই, আমি তো আউট হয়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি আপনাকে। মানে এমন একটা বিষয় যে আমার আসলে বাসায় মানে একটাই মাল্টিপ্লাগ, তাতে সব নেটওয়ার্কের কানেকশন সব একসাথে দেওয়া, তো আমি মোবাইল ডাটা দিয়ে চালাচ্ছি, ওটা খুলে নিয়ে আসছি আর কি। আচ্ছা স্যার, আমি আপনাকে দিয়ে দিচ্ছি প্লিজ। বুঝছেন, মানে হ্যাঁ বাসায় হ্যাঁ, শুধু বাসায় থেকেও থাকে না, মানে 2 মাস বাসা বন্ধ ছিল, আজকে আসছি। আচ্ছা, আমি আপনাকে করে দিচ্ছি শিবলি ভাই, প্লিজ।
ডান। ওকে, সো বাকিদের আমি কি কাউকে কোহোস্ট করে দিব এখন? না, আর কোহোস্ট সবাই এখানে আমরা আছি, আমি ওকে, আছি। ওয়েল, ঠিক আছে, ঠিক আছে। আপনি যে ভাইকে করে রাখেন, অন্যান্য দু একজন যারা আছে, মিল্টন ভাই আছে, আমাদের যে জিল্লুর রহমান জিল্লু ভাই আছে, এনায়েত ভাই আছে, দু একজনকে করে রাখেন, কারণ ইলেকট্রিসিটি তো ভরসা না। হ্যাঁ, ওইটাই আর কি। জি, ওকে শিবলু ভাই, প্লিজ গো অ্যাহেড। ওকে, ঠিক আছে। ওয়েল, সো যেখানে ছিলাম, তো বিলিভ ইন বিউটি ইনসাইড, অর্থাৎ এখানে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে আপনি শুধু যখন এক্সেলেন্ট হতে যাবেন, পজিটিভ সাইড গুলি দেখবেন। হ্যাঁ, কারণ আপনি মানুষের নেগেটিভ সাইড দেখতে শুরু করলে আসলে আপনি নিজেও নেগেটিভ হয়ে যাবেন। তো প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে ভালো, সিচুয়েশনের কারণে হয়তোবা তারা অনেক সময় মানুষ নেগেটিভ আচরণ করে, বাট আসলে মানুষ জন্মগত ভাবে নেগেটিভ না বা জন্মগত ভাবে খারাপ না। তো এইটা আপনি যদি বিলিভ করা শুরু করতে পারেন, তো এটার জন্য একটা খুব মজার একটা তথ্য দিই। হ্যাঁ, আমি গত 3 বা 4 সপ্তাহ আগে আমি আমাদের ঢাকার মোহাম্মদপুরের আমার যেখানে থাকে ওখানকার মসজিদের গ্র্যান্ড মুফতি, উনি বলছেন যে দেখেন, আপনারা বড় বা ছোট এটা চিন্তা করা, আমি বড় আমি ছোট, ও ছোট আমি বড়, আমি ছোট ও বড়, এইটা চিন্তা কেন করেন আপনারা? কারণ আমাদের ধর্মের মতে আলমে আরওয়াতে পৃথিবীর মানে যত মানুষ এসেছে, যত মানুষ আছে এবং যত মানুষ আসবে, সবই আল্লাহ তাআলা একই দিনে তৈরি করছে। সমস্ত রূহ সমস্ত একদিনে তৈরি করা, শুধুমাত্র টাইম লাইন ডিফারেন্স, মানে পৃথিবীতে আসার টাইম লাইন আলাদা। ঠিক আছে, তো এইটা তো উনি এত সুন্দর করে তখন বললেন যে আসলে বয়স আমার আদম আলাইহিস সালামেরও যা, আমারও তা, আমার দাদার যা, আমারও তাই। কারণ রুহুর বয়স তো সবারই এক। হয়তো আমার দাদা আগে আসছেন, আমি পরে আসছি, টাইম লাইনটা ডিফারেন্ট, কিন্তু বয়স এক। এইটা যদি আমি চিন্তা করা, এইটা একটা ডাইমেনশন, যদি এইভাবেও চিন্তা করি, তাহলে কিন্তু আসলে আমরা মানুষের ভিতরে ভালোটাকে দেখতে পাবো, পজিটিভ দিকটাকে দেখতে পারবো। তো এখানে বড় ছোটর বিষয় না, বিষয় হচ্ছে যে প্রত্যেকেই টাইম লাইন এবং মানে সিচুয়েশনের কারণে, প্যারাডাইমের কারণে বিষয়গুলি ডিফারেন্ট হয়, বাট প্রত্যেকেই কিন্তু আসলে মানুষ ভালো, তাদের ভিতরে ভালো, এবং প্রত্যেকে পার্সোনালি এক্সিলেন্ট একটা মানুষ। সে শুধুমাত্র তার সময়ের অপেক্ষা কখন সে এক্সেলেন্ট হিসেবে স্বীকৃতি পাবে। দেন বি এ চেঞ্জ চ্যাম্পিয়ন, অবশ্যই আপনি একজন চেঞ্জ চ্যাম্পিয়ন হবেন, অর্থাৎ আপনি নিজেকে চেঞ্জ করবেন, আপনি অন্যকে পজিটিভলি চেঞ্জ করার জন্য তৈরি করে দিবেন। এবং কেয়ার ইয়ার পিপল, আপনার যে টিম আছে সবসময় মনে রাখবেন, এক্সেলেন্ট কখনো কেউ কোনোদিন একা হইতে পারে নাই, এবং একা নিজেকে এক্সেলেন্ট দাবি করে সে কখনো এস্টাবলিশ করতে পারে না। সো পিপল ফিল ইউ আর দ্য এক্সেলেন্ট, পিপল সে ইউ আর দ্য এক্সেলেন্ট, পিপল টেস্টিফাই ইউ আর দ্য এক্সেলেন্ট। সো আপনি কখন আপনাকে টেস্টিফাই করবে যে মনির ভাই একজন এক্সেলেন্ট মানুষ, যখন সে বুঝবে যে মনির ভাই তার সারাউন্ডিংস কে কেয়ার করে, শিবলি তার সারাউন্ডিংস এ কেয়ার করে। সারাউন্ডিংস মানে হচ্ছে ফেলোস, সারাউন্ডিংস মানে ফেলো প্রফেশনালস, আমার বন্ধু বান্ধব, ফ্যামিলি, আমার একদম কাছের সোসাইটি পিপল, এদেরকে। এখন আমি তো আমেরিকার মানুষকে কেয়ার করার আমার দরকার নাই। আমি ধরেন যে আমি মোহাম্মদপুর হাউজিং এ থাকি, তো আমি হাউজিং এ আমার যেই কয়টা মানুষের সাথে পরিচয় আছে আমি তাদেরকে কেয়ার করব, আমার ফ্যামিলি মেম্বার বা আত্মীয় যারা আছেন তাদেরকে কেয়ার করবো, আমার অর্গানাইজেশনে যারা আছে আমি তাদেরকে কেয়ার করব। আমার লিঙ্কডইন প্রোফাইলে দেখেছেন যে অলমোস্ট 62,000 আমার ফলোয়ার আছে, আমি সবাইকে তো হয়তো কেয়ার করতে পারবো না, যাদেরকে আমার কাছাকাছি থাকে তাদেরকে আমি কেয়ার দেখাবো। কেয়ার মানে সামথিং যে আপনি তাদেরকে ভ্যালু করেন, তাদের ফিলিংস কে ভ্যালু করেন, তাদের যে কোনো তারা যেহেতু আপনাকে ট্রাস্ট করে, ডিপেন্ড করে, রিলাই করে, আপনি তাদের এই জায়গাগুলিকে আপনি আপনার অ্যাক্টিভিটিস দ্বারা, ওই যে প্রথমেই শুরু করেছিলাম যেটা দিয়ে,
অ্যাটিটিউড, দেন থিঙ্কিং, দেন বিহেভিয়ার, দ্যাট ইজ ইউর মনিটর। সো আপনার মনিটরে যেন তারা বুঝতে পারে যে তাদের প্রতি আপনার কেয়ারিং এর ইন্ডেক্স তৈরি আছে। এবং বি কিউরিয়াস, অফকোর্স আপনাকে কিউরিয়াস হইতে হবে, কারণ কিউরিয়াস মাইন্ড ছাড়া আপনি কখনোই ভালো লার্নার হইতে পারবেন না। কিউরিয়াস মাইন্ড ছাড়া আপনি কখনোই ভালো একজন ভালো ডেলিভার করতে পারবেন না। সো আপনাকে ফার্স্টে কিউরিয়াস হইতে হবে। আমরা দেখেন শুধু ভাবি আর ভাবি, ভাবতে ভাবতে চলে যায় যে হচ্ছি, হব, এই করে ফেলবো, এই তা করে ফেলবো। যখন ছোট ছিলাম এটা শুনেছি, ভাবতাম দুনিয়াটাকেই পাল্টে দেবো। হ্যাঁ, এরপর যখন আর একটু বড় হইলাম চিন্তা করলাম না এবার বোধহয় দেশটাকে পাল্টানোর টাইম হয়েছে, দেশ পাল্টে দিব। তারপরে একটু আরো বড় হইলাম, তখন চিন্তা করলাম না দেশ তো এত বড় জিনিস, দুনিয়ার থেকে দেশে নামছি, দেশের পরে এবার চিন্তা করছি কি সমাজটাকে একটু পাল্টে দিতে পারি কিনা দেখি। তখন আস্তে আস্তে রিয়েলাইজেশন আসছে। তো যৌবনা যখন আসলো তখন চিন্তা করলাম সমাজটাকে একটু পাল্টে দিই নিজের পজিটিভিটি দিয়ে। এরপরে যখন বয়স্ক হয়ে গেলাম তখন চিন্তা করলাম, শুধু ভাবলাম আর ভাবলাম, কিন্তু এখনো নিজেরই পাল্টাইতে পারলাম না, আমি যেভাবেই ছিলাম সেভাবেই রয়ে গেলাম। সো এইভাবে যেন আমরা কেউই বিদ্ধ না হয়, অ্যাটলিস্ট একটা সময় যেন যে বলতে পারি যে আমি যা হতে চেয়েছিলাম আমি সেই জায়গায় আমি এক্সেলেন্ট। সো প্রতিদিন নিজেকে কোশ্চেন করুন, কিছু কোশ্চেন, সেলফ কোশ্চেন টু সেলফ। দেখেন একটু ভালো করে খেয়াল করলেন, কোশ্চেন টু সেলফ, যে প্রতিদিন নিজেকে কিছু কোশ্চেন আপনাকে করতে হবে যে হোয়াট ইজ মাই শর্ট টার্ম গোল। আজকে আমার কি ছোট্ট গোল ছিল যেটা আমি আজকে নিয়েছিলাম যে আজকে এটা করব, সেটা কি আজকে হয়েছে? মানে আজকে আমি চিন্তা করেছিলাম, ধরেন যে আজকে আপনাদের সাথে আমি মনির ভাইকে বলেছিলাম, মনির ভাই আমি তো হঠাৎ করে আমাকে বাড়ি চলে আসতে হয়েছে দেশের বাড়ি, সো আমাকে হয়তো একটু দেরি হবে আমার ঢুকতে, সো আপনি আমার হয়ে একটু ম্যানেজ করে নেন কাইন্ডলি অডিয়েন্সদেরকে। তারপর আমার মনে হলো ওয়েল, আমি বলেছিলাম কেন, কারণ বাড়িতে আসলে অনেক কাজ থাকে, আমার সব শৈশব কৈশোরকালের বন্ধু, কারণ এটা তো আমার জন্মস্থান। তো এরা ছাড়তে চায় না, এদের সাথে কথা বলতে বলতে সময় শেষ হয়ে যায়, বাসার কিছু অ্যাক্টিভিটিস থাকে। কিন্তু আমি নিজেকে পুশ করলাম যে না, আমি যেহেতু একটা গ্রুপ অফ পিপল জানে যে 9টায় শুরু হবে, তাহলে আমাকে যতই জিনিস আমার মন না চাক, আমাকে নিজেকে পুশ করে আমি 9টার আগেই এখানে বসলাম। ঠিক আছে, দেখেন আমার বাসাতে আমি বারবারই বলছি, দেখেন পুরো বাসায় একটা মাত্র মাল্টিপ্লাগ, যে মাল্টিপ্লাগে কানেকশন ছিল আমার নেটওয়ার্কের, মোবাইলের চার্জার, তারপরে ওয়াইফাই, টিভি, কম্পিউটার, এইগুলো কানেকশন ছিল। আমি সেইটা পুরাটা ওই দিনে যে আপনাদেরকে বসায় রেখে সব খুলে দিয়ে এসে ল্যাপটপের সাথে, কারণ ল্যাপটপের চার্জারের সাথে ওই মাল্টিপ্লাগ ছাড়া হবে না, এই জন্য ল্যাপটপে দিলাম, এবং মোবাইল ডাটা দিয়ে কিন্তু আমি চালাচ্ছি। এখন ওয়াইফাই যেহেতু বন্ধ হয়ে গেছে ওই মাল্টিপ্লাগ খুলে আনার কারণে। তার মানে আমি এটা একটা আমি রিলেট করার চেষ্টা করছি। তার মানে আজকে আমার একটা ধরেন যে অনেকগুলো গোলের ভিতরে, আজকে অনেকগুলো গোল ছিল, তার ভিতরে একটা গোল ছিল যে আপনাদের সাথে আমাকে মিট করতে হবে। সো আমি এখনো পর্যন্ত সেই জায়গায় আছি। যখন আমার এটা শেষ হয়ে যাবে তখন আমি চিন্তা করবো ইয়েস, আমি কি আমার যে গোলটা ছিল এটাকে আমি শেষ করতে পেরেছি, তখন আমি টিক দেবো ইয়েস। আজকে আমার বাড়িতে এসে বাজার করার কথা ছিল, বা বাজার থেকে আমার জিনিস কেনার কথা ছিল, আমি কি শেষ করেছি? ইয়েস। আজকে আমার অফিসিয়ালি আমি ছুটিতে যদিও আছি, অফিসিয়াল মেলটা চেক করার কথা ছিল, অফিসিয়াল মেলটাকে চেক করা হয়েছে, এবং তার দু একটা ইম্পর্টেন্ট মেলের রিপ্লাই দেওয়ার কথা ছিল, দিয়েছি। যদি চেক করে যদি করে থাকে, আমি দিন শেষে আমি রাত্রে শোয়ার আগে আমি টিক দিয়ে শোবো। তার মানে কি, আমি আমার একটা মোবাইলের স্টিকি নোট বা মোবাইলের নোটের ভিতরে আমি আমার ডেইলি কাজগুলাকে লিস্টেড করি। এটা আমি করি, ট্রাস্ট মি, আমার বাসায়ও করি, আমার অফিসেও করি। প্রতিদিন অফিসে ঢুকেই ফার্স্ট কাজটা হয়, আগে স্টিকি নোটটা খুলি, স্টিকি নোট কম্পিউটারে যে খোলার পরে আমি চিন্তা করি আজকে আমার 5টা বা 6টা অফিসিয়াল কাজ আছে, এবং পার্সোনাল কাজটা তারপরে লিখি, কারণ আমাকে তো অফিসিয়াল কাজ শেষ করে পার্সোনাল কাজটাও মাথায় রাখতে হবে। সো এইগুলা যে আবার রাত যখন অফিস থেকে বের হই তখন মুছে দিয়ে আসি, যেই কাজগুলো হয়েছে সেই কাজগুলো ডিলিট করে দিই, মানে সেটা ডান, যেটা হয় নাই সেটা পেন্ডিং, পি লিখে চলে আসি, মানে ডেট দিয়ে পি লিখে রাখি, পেন্ডিং করতে পারি না। এই জন্য আপনি আপনার শর্ট টার্ম গোল, যে আপনার যে লং টার্ম গোল আছে তার পিছনে আপনার যে শর্ট টার্ম গোল আছে, সেই শর্ট টার্ম গোলের জন্য আজকের কাজটা আপনার হয়েছে। ওয়াজ আই প্রোডাক্টিভ অর রিঅ্যাক্টিভ টুডে, মানে আমি কি আজকে প্রোডাক্টিভ ছিলাম না রিঅ্যাক্টিভ ছিলাম? তার মানে আমি যে কাজগুলা নিয়ে আজকে আমার করার কথা ছিল, এটা কি ভালো ফলাফল আনছে নাকি খারাপ ফলাফল আনছে? আমি কি খুশি মনে করেছি নাকি খুব বিরক্ত নিয়ে কাজগুলো করেছি? তারপরে লেখা আছে যে হোয়াট ডিড আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম টুডে,
আপনাকে কোশ্চেন করে আজকে আমি বেশিরভাগ সময়টা কোথায় কাটিয়েছি? অফিস তো কাটাবেনি অবশ্যই, কারণ অফিসে তো একটা লং টাইম কেটে যায়। এরপরে আপনার যে ছোট ছোট জায়গায় গুলো কাটানোর কথা ছিল, আপনি দেখেন যে কোনো জায়গায় কি আপনি বেশি টাইম কাটিয়ে ফেলেছেন কিনা, তাহলে জিজ্ঞেস করেন যে ওই জায়গায় কি আমার আসলে অতটা টাইম কাটানো উচিত দরকার ছিল, টাইম অ্যানালাইসিসটা করেন। দেন হোয়াট ডিড আই ডু টুডে that will listen my stress tomorrow. So এখানে লিসেন হবে না, লেস হবে। হ্যাঁ, একটু ইএনটা বেশি পড়ে গিয়েছে। তো আজকে আমি যা করেছি সেই কাজটা করার কারণে কি কালকে আমার প্রেশারটা কি একটু কম থাকবে? আমার কথা কি বোঝা যাচ্ছে? খুব দুর্বোধ্য হচ্ছে না তো? স্যার বোঝা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। আমি একটু ফাস্ট বলছি, হয়তো একটু দ্রুত বলতে হচ্ছে কারণ কন্টেন্টটা বড়। না স্যার ঠিক আছে, ভালোই বোঝা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। থ্যাংক ইউ। এবং আপনাদেরকে কথা বলতে দিচ্ছি না, এটা কিন্তু আপনারা মনে মনে আমাকে বকা দিয়েন না। না স্যার, সুন্দর লাগছে স্যার। না স্যার, শুনতে ভালো লাগতেছে। করছি ওয়েল, ঘামতেছি এবং খুব ক্যাজুয়াল ড্রেসটাকেও আপনারা আসলে আমি বলছি যে আমি হঠাৎ করে একদম মানে স্যার অনেক স্ট্যামিনা নেই বলতেছেন স্যার, আপনার স্ট্যামিনাটা খুব ভালো লাগতেছে। ও থ্যাংক ইউ। সো আমি যে আজকে যে কাজটা আমি কিছু করলাম, এই কাজটাকে আমাকে কালকের কাজ কি কিছু কমাই দিবে? কালকে কি স্ট্রেস ম্যানেজ আমাকে সহযোগিতা করবে? হোয়াট ডু আই ডু অর নট ডু দ্যাট ইজ গোয়িং টু ইনক্রিজ মাই স্ট্রেস টুমরো? দেখেন আজকে আমি যা করেছি বা করি নাই, এটা কি কালকে আমার স্ট্রেস, ঠিক আগের প্রশ্নটা উল্টা, কালকে কি আমাকে একটু কাজ বাড়াই দিবে? এটাও মাথায় আপনাকে দিন শেষে আপনার হিসেবগুলো মিলাই রাখতে হবে। এভাবে যদি ডেইলি বেসিসে আপনি আপনার হিসাব মিলাইতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার পার্সোনাল এক্সেলেন্সের দিকে খুব দ্রুত যাচ্ছেন। হু ইজ গ্ল্যাড দ্যাট আই ওয়াজ আ পার্ট অফ দেয়ার ডে? এটার মানে হচ্ছে যে আপনার কারণে কোন একটা মানুষ আজকে তার সময়টা ভালো কেটেছে। এটাও আপনার সবসময় মাথায় রাখতে হবে, অ্যাটলিস্ট একটা মানুষকে হইলেও যেন, একটা মানুষের খুশির উপলক্ষ যেন হন, যত ছোটই হোক, যত অল্প সময়ের জন্যই হোক। এটাকে আপনাকে পার্সোনাল এক্সেলেন্সে দিবে। এবং কিভাবে অ্যাচিভ করবেন? আমি বারবার বলেছি টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আসলে বিশাল একটা ট্রেনিং হইতে হয়। তো আমি শুধু বুলেট পয়েন্ট গুলো বলছি। টাইম ম্যানেজ করতে হবে, আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ, কিভাবে স্ট্রেস আপনার জীবনে আসবেই। আমার জীবনে প্রতিদিন স্ট্রেস আসবে, আমার জীবনে প্রতিদিন স্ট্রেসকে ম্যানেজ করতে হবে। আজকে যে স্ট্রেস আছে হয়তো বা কালকে এর থেকে বেশি স্ট্রেস আসবে। তো স্ট্রেসকে যত আমি ম্যানেজ করে শিখবো, এরপরে একসময় যত স্ট্রেস আসবে তত ধরেন যে আপনার স্ট্রেসটাকে ম্যানেজ হয়ে যাবে। এই জন্য নিজেকে সবসময় স্ট্রেস সিচুয়েশনে ফেলে চেক করবেন মাঝে মাঝে যে আপনি কি আসলে ওভারকাম করতে পারছেন কিনা। সো এই কথাটা মাথায়, লাইনটা মাথায় রাখবেন। চাইলে আপনারা নোট নিয়ে নিতে পারেন। কমফোর্ট উইথ ডিসকমফোর্ট, বি কমফোর্ট উইথ ডিসকমফোর্ট, বি কমফোর্ট উইথ ডিসকমফোর্ট। আমি আবার বলবো, আমি কি আবার বলবো? বলেন স্যার। জি স্যার বলেন। কমফোর্ট উইথ ডিসকমফোর্ট মানে হচ্ছে আপনি ডিসকমফোর্টের সাথে যদি কমফোর্ট হইতে পারেন, মানে আপনার সিচুয়েশন আপনার মতো না, বাট আপনি যখন সিচুয়েশনে পড়ে গিয়েছেন তখন আপনি সিচুয়েশনটাকে নিজের মনে করেন যে দ্যাট ইজ, এটা আমার সিচুয়েশন চেঞ্জ করতে পারবো না, রাদার আমি নিজেকে চেঞ্জ করে ফেলি এবং আমি তাতে তখন আপনি কমফোর্ট ফিল করা শুরু করবেন। তো সবসময় নিজেকে ডিসকমফোর্ট জোনে রাখবেন এবং ওর ভিতরে নিজের কমফোর্ট খুঁজে নেবেন। ক্লিয়ার? আপনি যখনই কমফোর্ট জোনে থাকা শুরু করবেন, আপনি কিন্তু আসলে স্ট্যাক হয়ে যাবেন, তার মানে আপনার গ্রোথ নষ্ট হয়ে যাবে। আপনার এক্সেলেন্সির যে জার্নিটা আপনি শুরু করেছিলেন ওই জায়গায় আপনার বিল্ডিং প্রসেস তৈরি হবে। ওকে, ইমোশন ম্যানেজমেন্ট, ইমোশনকে ম্যানেজ করতে হবে, জানতে হবে। হ্যাঁ, দেখবে আপনাকে একই সাথে আপনার অফিসকে ম্যানেজ করতে হবে, আপনার বসকে ম্যানেজ করতে হবে, টিম ম্যানেজ করতে হবে, ফ্যামিলি ম্যানেজ করতে হবে, বন্ধুদেরকেও সময় দিতে হবে, বন্ধুদের ম্যানেজ করতে হবে। এমন না যে আপনি বন্ধুদেরকে বলবেন যে দূর অফিস করতে করতে তোদেরকে সময় দিতে পারি না। ফ্যামিলি যে বললেন সারাদিন অফিস করছে তার ভালো লাগতেছে না। আপনার কোনো কিছু, প্রত্যেকটা জীবনে আপনার জিনিসই আপনার জীবনে ভ্যালুয়েবল। আপনার বন্ধু আপনার কাছে ভ্যালুয়েবল। যদি আপনার কাছে ভ্যালুয়েবল না হন, আপনি আপনার বন্ধুদের কাছে ভ্যালুয়েবল। তো তাদের ইমোশনকে আপনাকে ম্যানেজ করতে হবে। এই জন্য ইমোশনকে ম্যানেজ করতে হবে আপনাকে। বিহেভিয়ার ম্যানেজমেন্ট, অবশ্যই ইমোশনের সাথে, আমি বারবারই বলছি, ইমোশনের কি, ইমোশনের মনিটর কি? বিহেভিয়ার স্যার। বিহেভিয়ার। ইমোশন ইজ এ সিস্টেম,
Emotion is a internal circuit. Stress is internal circuit. Behavior is the display. স্কিলস ম্যানেজমেন্ট, আপনাকে স্কিলস ম্যানেজ করতে হবে। মানে আমি বারবারই এতক্ষণও বলে আসছি, বারবারই যা হতে চাই সেই স্কিলস গুলাকে আপনাকে থাকে শোকেজিং করতে হবে। আমার এইটা দরকার, মানে আমার ধরি এক্সাম্পল দিয়ে বলি যে আমার এক্সেলে ভালো হইতে হবে, আমার পাওয়ার পয়েন্টে ভালো হইতে হবে, এরপরে আমার আমি সিনিয়র এক্সিকিউটিভ যেহেতু এইচআর একজন শেয়ার করছিলাম, আমি তাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, তা আপনাকে পেরোল একটু ভালো হইতে হবে। হ্যাঁ, এরপরে আপনি যেহেতু আপনি সবকিছু আপনি দিন শেষে এইচআর এর মাস্টার্স হইতে চান, মানে এক্সেলেন্ট হইতে চান, পেরোল শিখবেন, আপনাকে ওডিতে একটু করে ডেভেলপ স্কিল সাজাইতে হবে। তারপরে আপনার পিপল ম্যানেজমেন্ট এর সাথে হবে, পিপল এনগেজমেন্ট আপনাকে ডেভেলপ করতে হবে, টিম বিল্ডিং এ ডেভেলপ করতে হবে, লিডারশিপ ফানেলটাকে এনরিচ করতে হবে, ঠিক আছে। তারপরে আপনি পিপল সাইকোলজি নিয়ে কাজ করতে হবে। সো এইভাবে একের পর এক আপনাকে স্কিল গুলাকে আপনাকে ডেভেলপ করতে হবে, বিভিন্নভাবে লার্ন করবেন, তারপরে আর্ন করবেন। হ্যাঁ, দেন পিপলকে অবশ্যই আপনাকে ম্যানেজ করে শিখতে হবে, হাউ টু ম্যানেজ পিপল স্মুথলি। পার্সোনাল ম্যানেজমেন্ট, আপনার পার্সোনাল কোন আপনার এইচআর এক্সেলেন্ট হইতে যে না আপনার পার্সোনাল লাইফ নষ্ট না হয়ে যায়, তাহলে কিন্তু আসলে এক্সেলেন্সের কোনো দাম নাই। ঠিক আছে, পার্সোনাল ম্যানেজমেন্ট আপনাকে দেখতে হবে। আপনি এইচআর এক্সেলেন্ট হইতে আপনি নিজের ড্রেস সেন্স ভুলে গেলেন, নিজের গ্রুমিং ভুলে গেলেন, নিজের অ্যাটিয়ার ভুলে গেলেন, নিজেকে প্লেজেন্ট লুকে প্রেজেন্ট করা ভুলে গেলেন, তাহলে কিন্তু আপনাকে হবে না। পার্সোনাল ম্যানেজমেন্টের ভিতর কিন্তু অনেক কিছু পড়ে। হ্যাঁ, পার্সোনাল ম্যানেজমেন্ট হচ্ছে আপনার মানে একেবারে পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সবকিছু পার্সোনাল ম্যানেজমেন্টের ভিতরে পড়ে। এটা বডিলি, ইমোশনালি পড়ে হচ্ছে আপনার যারা সারাউন্ডিংস, আপনার এনভায়রনমেন্ট, এগুলি সবই পার্সোনাল ম্যানেজমেন্টের ভিতরে ফেলতে হবে আপনাকে। সিচুয়েশনকে ম্যানেজ করা শিখতে হবে। হ্যাঁ, সিচুয়েশন ম্যানেজ আমরা সবাই করি, বাট সিচুয়েশন ম্যানেজ করা মানে এটা না যে সিচুয়েশনটাকে ধামাচাপা দিলাম আপাতত, ব্যাপারটা এরকম না। সিচুয়েশনকে ম্যানেজ করে সিচুয়েশনকে ওই সিচুয়েশনটা যেন আর কখনো অ্যারাইজ না হয় এটা করবেন। আপনি সিচুয়েশনকে অ্যান্টিবায়োটিক দিবেন না, বরং সিচুয়েশনকে প্রোবায়োটিক দিবেন। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক দিয়ে ধামাচাপা দিয়ে রাখবেন না, প্রোবায়োটিক দিবেন, যাতে সিচুয়েশনটা কখন তৈরি না হয়। মানে যে সিচুয়েশনটা আপনি ম্যানেজ করলেন। গোল ম্যানেজমেন্ট, এবং আপনাকে গোল ম্যানেজ করতে হবে। মানে আপনার তো একটা বিগার গোল আছে 15 বছর ডাউন দ্য লাইনে যে, সো 15 বছর ডাউন দ্য লাইনে যে আপনার কি বিগার গোল আছে, এইটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। এবার পার্ট বাই পার্ট, মানে 1 বছরের গোল কি, 1 মাসের গোল কি, 2 বছরের গোল কি, অর্গানাইজেশনাল গোল কি, প্রফেশনাল গোল কি, পার্সোনাল গোল কি, এগুলো সব মিলাই কিন্তু আপনাকে পার্সোনাল এক্সেলেন্ট হইতে হবে। ইনসাইট দরকার। ওকে, অর্গানাইজেশনে কিভাবে এক্সেলেন্ট হইতে হবেন? আপনি যে ভালো, আপনি যে এটা আপনার স্টোরিটাকে ক্রাফটিং করেন, মানে আপনার স্টোরিটাকে আপনি পোর্ট্রেটিং করেন এবং সেটা অন্যকে বলেন। মানে বলেন বলতে মুখে মুখে বললে হবে না, কাজের মাধ্যম দিয়ে বলতে হবে। বিল্ড ইউর ডুয়ার্স, আপনি আপনার পেয়ার্স, আপনি আপনার রিপোর্ট তৈরি করেন অর্গানাইজেশনে, এবং আপনি আপনার টিমকে জানেন। মানে জানেন মানে ব্যাপারটা হচ্ছে আপনি টিম ম্যানেজমেন্ট, টিমকে জানবেন কিভাবে, মানে আপনি যেভাবে নিজেকে জানেন, অ্যাজ লাইক আপনাকে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা ইমোশনস কে আপনাকে জানতে হবে, টিমের প্রত্যেকটা নিডস কে জানতে হবে, টিমের প্রত্যেকটা ডিমান্ড জানতে হবে। এইভাবে আপনার টিমকে আপনি ম্যানেজ করতে পারবেন। আপনি যেভাবে নিজেকে ম্যানেজ করেন, সেলফ ম্যানেজমেন্টও টিম ম্যানেজকেও ওইভাবে করতে হবে। তো নট লাইকলি যে আপনি তাদেরকে কাজ দিলেন, কাজ বুঝে নিলেন, ব্যাপারটা এরকম নয়। হেল্প টিম টু ফাইন্ড আউট পারপাস, এবং আপনি টিমকে আপনার যেমন একটা পারপাস আছে, আপনি আপনার টিমকেও একটা পারপাস দিয়ে দিবেন যে তুমি এইটা করলে এই পারপাসে এটা করছো। দেখেন যে আপনার এই গল্পটা অনেকেই জানেন, যখন জন এফ কেনেডি যখন নাসাতে একবার ইয়ে করতে গেল, তখনও স্পেস শাটল লঞ্চ করে নাই নাসা। তো স্পেস শাটল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। তো এফ কেনেডি, সম্ভবত আমার নামটা ভুল হলেও ঠিক হলেও হতে পারে, না হলেও হতে পারে, ধরে নেন। তো এফ কেনেডি নাসার স্পেস সেন্টারে গিয়েছেন। স্পেস সেন্টারে ঢোকার শুরুতেই ওনার সাথে একজন ঝাড়ুদারের দেখা, মানে যে ঝাড়ুদার বলবো না, আসলে ক্লিনারের দেখা, ক্লিনিং করছে। তো উনি মানে এই সময় কি হচ্ছিল, ওয়েল আমি একটু ভুল বলছি, এফ কেনেডির সময়ে বিরোধী দলীয় নেতা ছিলেন।
মানে ডেমোক্র্যাট নেতা ছিলেন, ওনার নাম ভুলে গিয়েছে, উনি গিয়েছেন। উনি আসলে এর তীব্র বিরোধী যে শাটল স্পেস লঞ্চ করা যায়, কারণ এত বিলিয়ন ডলার খরচ করে যদি এটা ধ্বংস হয়ে যায় তাহলে আমেরিকান ইকোনমিতে এটা হিট করবে। সো উনি আসলে তখন গভর্নমেন্ট তাকে ইনভাইট করে যে তুমি যে আমার স্পেস সেন্টারের কি কাজ হচ্ছে এটা দেখে আসো, তারপরে তুমি যদি বলো যে না আমরা যাব না, আমরা ভোটাভুটিতে যাবো, তাহলে তখন আমরা যাব না। তখন উনি ওনার ডেলিগেটস নিয়ে গিয়েছেন। তো ওই ক্লিনারের সাথে দেখা, তো ক্লিনারকে জিজ্ঞেস করছে হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইজ ইউর জব রোল হেয়ার, হোয়াট ইজ ইউর পারপাস হেয়ার। তো ক্লিনার বলছে দেখুন স্যার, শাটলটা যাতে আমার নাসার শাটল যাতে চাঁদে পৌঁছায় এর জন্য, মানে আমি শাটলটা চাঁদে পৌঁছানোর জন্য কাজ করছি, যা যা লাগে আমি তাই তাই করছি। মানে নাসার শাটলটাকে সে চাঁদে দেখতে চাই, সেই ক্লিনার, এটাই হচ্ছে তার পারপাস। হ্যাঁ, কিন্তু সে কিন্তু ক্লিনার। এইটা শোনার পরে উনি আর স্পেস সেন্টারের ভিতরে যায় নাই, উনি স্পেস সেন্টার থেকে ব্যাক করছে। ব্যাক করে উনি পরে যখন কংগ্রেসে অধিবেশনে বলছে যে এখানকার ক্লিনারের ড্রিম থাকে যে স্পেস শাটল, আমেরিকার স্পেস শাটল ইয়েতে যাবে, চাঁদে যাবে, সেইখানে আমি অপোজ করতে পারি না। মানে পারপাস ইজ ভেরি ক্লিয়ার। লিসেন এন্ড অ্যাক্ট কুইকলি। সো আপনি যত বেশি শুনবেন তত বেশি আপনি পার্সোনাল এক্সেলেন্ট হবেন, কারণ আপনি না শুনলে আসলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি আসলে কোন জিনিসটাকে ট্রাবল শুট করবেন। কেউ কিছু বললেন? ওয়েল, এন্ড আমাকে শোনা যাচ্ছে তো না? জি, শোনা যাচ্ছে। এবং এবং আপনি শুধু শুনলেন এবং শোনার পরে চুপ মেরে ঝিম ধরে বসে থাকলেন, তাহলে কিন্তু হবে না। আবার ঝিম ধরে বসে থাকলেন না, আজকে শুনলেন আর 3 মাস পরে তার উত্তর দিলেন, এটা তো হবে না। আপনাকে যখন শুনবেন সর্বোচ্চ কম সময়ের ভিতরে সেই শোনাটার রেসপন্স করতে হবে। রেসপন্স বানাচ্ছে সেটা একটা পরিণত করতে হবে। ফল ইন লাভ উইথ কাস্টমার, এবং কাস্টমার মানে হচ্ছে আপনার টিম, কাস্টমার মানে হচ্ছে আপনার ফ্যামিলি, কাস্টমার মানে হচ্ছে আপনার পেয়ার্স, কাস্টমার মানে আপনার ফ্রেন্ড। সো আপনার এই প্রত্যেকটা মানুষের সাথে আসলে আপনাকে পার্সোনাল অ্যাফিলিয়েশন, লাভ রিলেশনে থাকতে হবে, না হলে কিন্তু আপনি আসলে পার্সোনালি এক্সেলেন্সের জায়গাটা ওদের কাছে পাবেন না। এবং বারবারই এটা বলা হয় ক্রিয়েট লাভ নট ফেয়ার, যে আপনাকে পার্সোনালি এক্সেলেন্ট হইলে আপনাকে যদি মানুষ ভয় পায় আপনাকে দেখে, ইভেন ধরেন আপনি মানে আপনি অনেক ভালো একজন প্রফেশনাল, অনেক জ্ঞানী লার্নেড একজন প্রফেশনাল, আপনার এক্সিকিউটিভ শুধু ভয়েই শেষ যে এই কাজটা স্যারের কাছে নিয়ে গেলে না জানি স্যার তো অনেক বেশি জানে, আমি কেমনি নিয়ে যাই, আমি তো কিছুই জানি না, স্যার হয়তো বকাও দিবে না, কিছু করবে না, কিন্তু আমার ভয়ে, আপনার জ্ঞানের ভয়ে সে ভীত থাকে। এটাও যেন না হয় কোনোভাবে, ঝাড়ি খাওয়ার ভয় না, আপনার জ্ঞানও যেন অন্যের ভয়ের কারণ না হয়। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি এটা ওকে স্যার, আমাদের নির্দিষ্ট সময় যেটা আমরা 10:30 বলেছিলাম। ওকে, ওয়েল, সো আমি স্কিপ করে যাচ্ছি। আমি করে দেখি। আচ্ছা, এটা দিয়ে শেষ করে দিব। ডান স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমার নাম দিন মোহাম্মদ। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, আমরা কি এই স্লাইড গুলো আমাদের মেইলে পেতে পারি কিনা? আচ্ছা, আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যে একদম ক্লিয়ার অ্যান্সার যে আমার স্লাইড আমি আপনাদেরকে মেলে দিব না। শুনতে খুব হার্শ লাগলো। না না, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। বাট আমি এই জিনিসটার যেহেতু মনির ভাই রেকর্ডিং করেছেন, মনির ভাই চাইলে, যদিও অনেক বড় ফাইল, আমার কথা হচ্ছে যে একটা আজকে অনেক কথা বলেছি, এত কথা আপনি নিতে পারবেন না এবং এটা নেওয়াও যায় না। এটা আমাকে শিখিয়েছিলেন যে সে টু নো, হাউ টু সে নো। সো জিনিস আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আপনার কাছে দেওয়ার সাথে সাথে আপনি এটা প্র্যাকটিসে আনবেন না, আপনি এটা সুন্দর করে আপনার জায়গায় আপনার একটা ফাইলে আপনি এটা রেখে দিবেন। বরং আপনার আমার কথা থেকে যদি 2-1টা টিউনিং মানে কিওয়ার্ড যদি আপনার মাথায় থেকে যায়, 1-2টা কিওয়ার্ড মাথায় থেকে যায়, তাহলে আপনি ওইটাকে ফলো করেন। ধরেন এই স্লাইডটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, এই স্লাইডটা ফলো করেন, আপনি পার্সোনালি এক্সেলেন্ট হয়ে যাবেন। ট্রাস্ট মি।
থ্যাঙ্কস আমি স্যার, থ্যাঙ্কস, এলাবোরেটলি থ্যাঙ্কস। অনেক এক্সপ্লেনেশন দিয়েছি। ওকে স্যার। তো এইটা আমরাও শুরুতে যখন আমিও আমার ক্যারিয়ারের শুরুর দিকে এরকম স্লাইড চাইতাম, স্যার আমরা কি স্লাইডটা পেতে পারি, ভাই আমাকে স্লাইডটা দেন। তো এইটা পরে আমার এক খুব সিনিয়র প্রফেশনাল, একজন দুজন না, পরে অনেকের কাছে শুনছি যে কখনো এইভাবে স্লাইড শেয়ার করবে না, কারণ স্লাইডটা হচ্ছে ধরেন আমার অভিজ্ঞতা লব্ধ অনেক জ্ঞান, আপনাকে যদি পুরাটা বই আকারে দিয়ে দিই আসলে আপনার উপকার হবে না, বরং এইটা আপনার জন্য ক্ষতির কারণ হইতে পারে। কেন ক্ষতির কারণ হইতে পারে? কারণ আপনি এত ইনফরমেশন প্রিজার্ভ করে রাখলেন, আপনি নিজে থেকে ট্রাই আউট করলেন না, সার্চ করলেন না যে কিভাবে কিভাবে এই গানগুলো পাওয়া যায়। তো আপনি কিছু জিনিস শিখলেন, এরপর হঠাৎ করে একদিন যখন আপনি ইউটিউবে বসবেন, গুগল করবেন, অফিসে যাবেন, তখন বা বিভিন্ন ট্রেনিং সেশনে যাবেন, তখন এই শব্দ আবার দুইবার শুনবেন, তখনই আপনার মাথায় ক্লিক করা শুরু করবে, তখনই আপনি সার্চ করা শুরু করবে। এইভাবেই আপনার অ্যাটেনশন ড্র হবে এবং এইভাবে আপনি আসলে শিখবেন, লার্নিং প্রসেস। ঠিক আছে স্যার? সো কেউ যদি আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকেন আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, বাট স্লাইড এরপর থেকে কোনোদিনও কারোর কাছে স্লাইড চাইবেন না, এক্সেপ্ট যদি একাডেমিক কোনো বিষয় না হয়। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক, আরেকটা ভালো জিনিস শিখলাম। একটা গ্রুপ ঠিক পিকচার আছে, করে বরং রাখলে আপনি ভালো। যখন ট্রেনিং করেন, আমরা বারবার বলি আমেরিকানরা সব থেকে বেশি বই পড়ে পৃথিবীর কারা জানেন? আমেরিকান জাতি বেশি বই পড়ে। প্রত্যেকটা আপনি আমেরিকা যখন আমাদের দেশে ইন্টারনেট আসছে, মানে তখন তো আমাদের দেশে যখন মোবাইল আসছে তখন তো আমেরিকা মোবাইলের জয় জয়কার। মানে আমেরিকানরা তো পৃথিবীর সব থেকে বেশি টেক সেভি জাতি, কিন্তু তারা শুধু মোবাইল হাতে রাখে না, এরকম সেলফোন শুধু হাতে রাখে না, তাদের পকেটে একটা ছোট হইলেও ডায়েরি থাকে বা একটা কলম থাকে, তারা ছোট ছোট নোট নেয়। হাতের নোট নেওয়ার একটা ফিলিংস আছে, ফাইভ অর্গানস এর একটা ফিলিংস আছে। এইটা অন্য কোনো সময় যদি আবার কোনোদিন দেখা হয় আমি এটা দেখাবো যে কিভাবে ফাইভ অর্গানস রিলেট টু ইয়োর লার্নিংস। ঠিক আছে, পঞ্চ ইন্দ্রিয় কিভাবে আপনার লার্নিংস এর সাথে রিলেট করতে হয়। সো এই জন্য যেই কোনো আপনি মিটিং এ যান, ট্রেনিং এ যান, যেই কোনো কমিউনিকেশন এ যান, যাতেই যান না কেন, সবসময় পকেটে একটা কাগজ এবং কলম রাখবেন। মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ। ওকে, সো আপনি একটা হীরার মতো জিনিস। তো আপনি প্রথম কথা, আপনি কতটুকু ভ্যালুয়েবল এটা আগে আপনি নিজেকে ডিভ্যালুড করবেন না, নিজেকে ওভার ভ্যালুড করবেন না। ঠিক আছে, সো আপনার এক্সাক্ট ভ্যালুটা আগে আপনি ফাইন্ড আউট করেন যে আপনি আপনার এই জন্য আপনাকে সেলফ অ্যানালাইসিস করতে হবে। তারপরে হচ্ছে শো আপ আর্লি, এবং আপনাকে দ্রুত যাই করেন না কেন সেটা আপনার দ্রুত আপনাকে আর্লি করতে হবে। আপনি দেরি করে কোনো কিছু দেখাইলে সেটা কিন্তু আরেকজন দেখাই দিলে কিন্তু আপনি পিছিয়ে গেলেন। গেট আউট ফ্রম কমফোর্ট, একটু আগে বলেছি যে কমফোর্ট থেকে বেরিয়ে আসেন, অ্যাভয়েড গসিপ, কারণ নিয়ে কোনো সমালোচনা করবেন না। আজকে যদি আমার ট্রেনিং অনেকের ভালো লাগবে না, লাগুক বা না লাগুক, এটা নিয়ে আপনার যদি ভালো না লাগে এটা নিজের মনে রাখেন, গসিপ করার দরকার নাই। ঠিক আছে, কারণ গসিপ জিনিসটাই খারাপ, গসিপটাকে অ্যাভয়েড করবেন সবসময়, কারণ গসিপ এমন জিনিস যে আপনার দিকে ঘুরে আসে এক পর্যায়ে যে। সো ফাইন্ড এ মেন্টর, একটা মেন্টর খুঁজে নেবেন। লাইফে কমপক্ষে একটা মেন্টর থাকতেই হয়। আমারও মেন্টর আছে 2-3 জন, আমার প্রফেশনাল মেন্টর আছে 3-4 জন, যাদেরকে আমি মানে রিলিজিয়াসলি রিলিজিয়াসলি তাদের মেন্টরশিপ নিই। এই জন্য অবশ্যই একজন মেন্টরকে আপনি সিলেক্ট করে নেবেন নিজের জন্য। নিজে কখনো সাহায্য চাইতে লজ্জা বোধ করবেন না। আপনি তো এক্সেলেন্ট হইতে চান, তাই না? আমরা শাই ফিল কেন করবেন? সো আপনি মানুষের কাছে হেল্প চাইবেন, লার্নিং এর হেল্প চাইবেন, যে ভাই আমি এটা হইতে চাই, আমাকে স্যার আমি এটা হইতে চাই, আমাকে হেল্প করেন। করবে না, সে আপনাকে তাড়াই দিল, কোনো সমস্যা নেই, আবার তাকে 10 বার বলেন, 10 বারই তাড়াই দিল, আরেকজনের কাছে যান। তার মানে সে তাড়াই দিল বলে আপনি তাকে নিয়ে গসিপ করা শুরু করেন না। ইউ হ্যাভ নো রাইটস। সে আপনাকে চাইলে হেল্প করতেও পারে, না করতে পারে, সেটা তার অধিকার। আপনার অধিকার নাই তাকে নিয়ে গসিপ করার। ঠিক আছে স্যার? সো স্টে ওপেন টু চেঞ্জ, এবং সবসময় নিজেকে চেঞ্জ হওয়ার জন্য ওপেন রাখেন। যে আমার বয়স যাই হোক, আমি যত বড় পজিশনে হোক, আমি নিজেকে যে কোনো মুহূর্তে প্রয়োজনে, সিচুয়েশনের কারণে, ডিমান্ডের কারণে আমি নিজেকে চেঞ্জ করতে রাজি, সেটা যত কঠিনই হোক এবং যত টাফ হোক। তারপরে বিল্ড গুড রিলেশনশিপ, সবসময় মাথায় রাখবেন যে আপনার একটা গুড নেটওয়ার্ক দরকার। গুড নেটওয়ার্ক ছাড়া আপনি কখনোই রিলেশনশিপ আপনি আসতে পারতেন না। ধরেন আপনাদের সাথে কথা বলছি, আমি এক্সেলেন্ট না, তারপরেও অনেকের থেকে বেশি ভাগ্যবান, অনেকের মধ্য থেকে বেশি ভাগ্যবান যে আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। তার মাধ্যমে পেয়েছি, ধরেন মনির ভাই তার অর্গানাইজেশনের মাধ্যমে করেছে। তো আমি এটাকে ভাগ্যবান হিসেবে দেখছি। কেন? কারণ আপনাদের মতো এরকম ডজন ডজন ট্যালেন্ট মানুষের সাথে কথা বলছি, যারা প্রত্যেকে আমার সমান ট্যালেন্ট, কিন্তু আপনারা বলছেন না, এখন আমি বলছি।
সো এটা আমি ভাগ্যবান না? এবং এটা কেন হয়েছে, মনির ভাই আজকে কেন আমাকে ডেকেছেন, শুধু কি আমার প্রফেশনাল আমি জানি বা আমি ভালো কথা বলি বা আমি ট্রেনিং করি এই কারণে? নট লাইকলি। ওনার সাথে আমার রিলেশন ভালো এই কারণেও। তো ইটস ভেরি প্রিটি নর্মাল থিং। এবং বি পারসিস্টেন্ট, আপনি যেটাই করেন না কেন সেটা অবশ্যই মানে পারসিস্টেন্টলি করেন, সেটার পিছনে লেগে থাকেন, সেটা করতেই থাকেন। আপনি ধরেন যে আমি যখন এখানে যখন 67 জন বা 70 জনের মতো পার্টিসিপেন্ট ছিল, আমি আপনাদেরকে শুরুতে একটা রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, সো এইটা আপনারই উপকার হবে, আমার উপকারের দিকে আপনার তাকানোর দরকার নেই, কারণ এখন আমারটা একদম বেবি স্টেজে আছে। তো এবং ধরেন যে এই পুরা আমি গত এক মাস মানে 35 থেকে 37 দিনের ভিতরে আমি 28টা ভিডিও আপলোড করেছি, যেটা কমপ্লিটলি আমার প্রত্যেকটা ট্রেনিং মডিউলের জিস্ট। আমি ওই জায়গায় আমার চেহারা দেখাই করি নাই, ট্রেনিং মডিউলের জিস্ট। তার মানে আমার পেছনে দিন রাত্রে কত পরিশ্রম করতে হয়েছে, আমি পারসিস্টেন্টলি করেছি। এমন না যে আমি একটা করে আবার ধপ করে বসে পড়েছি, এরকম না, পারসিস্টেন্টলি করছি যতক্ষণ পর্যন্ত আমি আমার আমি অ্যাটলিস্ট আমি মনে করি আমার একটা টার্গেট সাবস্ক্রাইবার, আমি এই মানুষটা এতজন মানুষকে রিচ করতে চাই আমার পার্সোনাল ইফোর্ট দিয়ে। এর ভিতরে দেখেন যে আপনাদের 70 জনের ভিতরে হয়তো 30 জন আপনারা, আমি দেখলাম তো 30 জন আপনারা সাবস্ক্রাইব করেছেন, বাকিরা করেন নাই। তো দ্যাটস ইওর বিজনেস, আমার লস হয় নাই। লস আপনার হয়েছে কি হয় না সেটা আপনি ঠিক করবেন, ঠিক আছে? সো আপনি আমাকে সাবস্ক্রাইব করলেন না বিধায় আমি করব না কাজ, এটাও আমার এটাও আমার কোনো ইয়ে নাই। আপনি করলে করবেন, না করলে নাই, আমার কাজ করা, আমি করে যাব। রেজাল্ট দেওয়ার মালিক হচ্ছে ওভারঅল, আমার কাজ হচ্ছে করে যাওয়া আর বিশ্বাস করে যাওয়া। সো আপনি পার্সোনালি এক্সেলেন্ট হবেন কি না হবেন, এইটা পার্সোনালি এক্সেলেন্ট হইতেও পারেন, না হইতে পারেন, আপনি শুধু ফলো করে ট্রাস্ট করেন, বিলিভ রাখেন, অ্যাটিটিউড ঠিক করেন, থিঙ্কিং করা শুরু করেন, বিহেভিয়ার সে অনুযায়ী বিহেভিয়ার করেন। এরপর হওয়া না হওয়ার মালিককে। স্যার একটু সময় নিব, স্যার একটু সময় নিব। আমি আই এম ডান স্যার। আমি প্রথমে করতে পারিনি, জয়েন করতে পারিনি স্যার। আমি একটু সময় নিয়ে স্যার এটাতে আমাদের ট্রেনিং সেশনে জয়েন করেছি। স্যার আপনি ইউটিউব চ্যানেলটাকে একটু বলবেন স্যার, আবার একটু বলবেন। আমার নাম দিয়ে সার্চ দেন, শিবলি H.Ahmed। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। সো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আপনারা বলতে পারেন, আমরা তাহলে কথা বলতে পারি। এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আমি তো দেখাই দিলাম। শোনেন, যখন মানে ইন্টারেস্টিংলি হচ্ছে কাজ করার মালিক আমি, সবসময় মনে রাখবেন, কাজ করার মালিক আপনি, স্বপ্ন দেখার মালিক আপনি, হ্যাঁ, পরিশ্রম করার মালিক আপনি, জ্ঞান অর্জন করার মালিক আপনি। কাজটা হবে কিনা, পরিশ্রমের রেজাল্ট পাবেন কিনা, আপনি শিখতে পারবেন কিনা, হ্যাঁ, এইটার মালিক আপনি না। এইটার মালিক হচ্ছে যে আমাদেরকে তৈরি করেছে তিনি। আমার দায়িত্ব কাজটা করে যাওয়া। আমি যখন শুরু করেছিলাম, আমি তো লিঙ্কডইন যখন শুরু করেছিলাম তখন তো একজনও ফলোয়ার ছিল না, তো এখন তো আলহামদুলিল্লাহ ৬২,০০০ ফলোয়ার হয়েছে। এটা কে করছে? আমি শুধু করছি। আপনার এই ফলোয়ারদেরকে আল্লাহ মনের ভিতরে ঢুকাই দিয়েছে যে শিবলিকে ফলো করো, ঠিক আছে? আমার দায়িত্ব করার দরকার ছিল, আমি করছি। হ্যাঁ, রেজাল্ট দেওয়ার মালিক হচ্ছে ওপরওয়ালা। তো থ্যাংক ইউ। আচ্ছা, পার্সোনাল এক্সেলেন্স নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, আসলে আপনি বুঝতে পারছেন যে এটা একটা ভাস্ট এরিয়া, এটা ধরে ধরে প্রত্যেকটা জায়গাতে টিউন করার জায়গা আছে। সো আমি চেষ্টা করেছি, এবং পার্সোনাল এক্সেলেন্স নিয়ে আমার কিছু ভিডিও ভিতরে আছে, আপনি দেখে নিতে পারেন। মানে বিভিন্ন ভিডিওর ভিতরে পার্সোনাল এক্সেলেন্স কথা বলে, যেমন লিঙ্কডইন স্টার, কিভাবে লিঙ্কডইন স্টার হবেন, কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, এই দুইটাও পার্সোনাল এক্সেলেন্টের কিন্তু দুইটা পার্ট। তো পার্সোনাল এক্সেলেন্স এমন না যে একটা ইন এ নাটশেল আপনাকে আমি ১.৫ ঘন্টা বা ২ ঘন্টায় সবকিছু আমি বোঝাইতে পারবো, বা আমি নিজে বুঝেছি। আমিও প্রতিদিন বুঝছি হোয়াট ইজ পার্সোনাল এক্সেলেন্স, কাজ করে করে বুঝতেছি। আপনাকে শিখে জেনে কাজ করে প্র্যাকটিস করে বুঝতে হবে হাউ টু বিকাম এ পার্সোনালি এক্সেলেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শিবলি স্যার।
যদি আপনার পার্ট শেষ হয় তাহলে আমরা শেষ করতে পারি। পার্সোনালি অনেক মেসেজ আসছে আমার কাছে হোয়াটসঅ্যাপে, স্যার ভালো লাগতেছে কিন্তু রাত তো বেশি হচ্ছে, কিন্তু স্যারের তো পার্টিসিপেন্টরা ছাড়তে চায় না। সর্বোপরি সবাইকে ছাড়তে হবে সময়ের কারণে, আগামীকাল অনেকের অফিস, এদিকে রাত বেশি হচ্ছে, ঘুমাইতে হবে, খাইতে হবে, নামাজ পড়তে হবে। সর্বোপরি সবাইকে ধন্যবাদ, স্পেশালি থ্যাঙ্কস টু শিবলি স্যার, যে আসলে এই শর্ট টাইমে আমরা 9টায় শুরু করছি, স্টার্টিং এ কিছু ইন্ট্রোডাকশন বা আদার্স কিছু ফাংশন থাকে, যার কারণে কিছু ট্রেনিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ টাইম কে বলা হয়, যেটাকে প্রেজেন্টেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ টাইমে চলে যায়, কিছু টেকনোলজিক্যাল প্রবলেম থাকে। তার ভিতর আমাদের এই 1 ঘন্টা 42 মিনিটের ভিতরে বলা যায় যে আসলে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট আমাদের লার্নিং সেশনটা ছিল। বাট এই 1 ঘন্টা 15-20 মিনিটের সময়ে শিবলি ভাই চমৎকার একটা প্রেজেন্টেশন দিয়েছেন, একটা শর্ট ব্রিফ করছেন। আশা করি সবাই এই জায়গাটা থেকে সুন্দর যে স্পেসিফিকেশন, শিবলি ভাইয়ের সবচেয়ে ভালো লাগা যেটা ছিল যে একেবারে শর্টলি এবং স্পেসিফিক করছে যে আপনার লাইফের এক্সিলেন্সি হতে হলে আপনার কি কি বাধা আছে, কিভাবে অতিক্রম করবেন, কোন কোন স্টেপ আপনি নিবেন, স্টেপের সময়টা কি উনি 100 ডের একটা প্ল্যানিং শেয়ার করছে, যেটা আরো মোর স্পেসিফিক পার্ট। সো আশা করি যে সবাই এই লার্নিংটা শর্ট ব্রিফ হলো আসলে এর সারমর্ম বা মর্ম কথা অনেক বড়, তো সেই জায়গাটা থেকে আপনাদের উপকারে আসবে। শেষের পার্টে সবাইকে বলবো যে আমাদের সাথে থাকেন, আমাদের দ্যাট মিনস এমএসসিটির সাথে থাকেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, আমাদের অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিজ এর সাথে থাকেন, আমরা এটাতে বেনিফিটেড হবো, আপনাদেরকেও রেসপেক্ট করবো, আমাদের অর্গানাইজেশনাল যে বিজনেস এর স্কোপ আছে। মনির ভাই আমি একটু আপনাকে থামাই মাঝখানে, হ্যাঁ মনির ভাই একটু থামাই। জি আচ্ছা, সেটা হচ্ছে এখন ধরেন যে 35-এর উপরে পার্টিসিপেন্ট আছে, আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই। হ্যাঁ, মানে মনির ভাই রিকোয়েস্ট, মানে আমি নিজেকে বড় করছি না, বাট ধরেন যে এখন লাইফে 14-15 বছর এত নিজেকে স্ট্রেস প্রেশার দিয়েছি যে এখন আসলে আমি এরকম মানে প্রথম কথা হচ্ছে পাবলিক প্রোগ্রামে বা ফ্রি প্রোগ্রামে আমি করি না। হ্যাঁ, মানে এটা নিজের বড় করার জন্য বলছি না ভাই, এর পরের মেসেজটা আপনার জন্য আছে। সো এখন আমার মনে হয় যে আমি নিজে কিছু ফ্রি করবো না এবং নিজেও ফ্রি কিছু করব না, কারণ আমাকে আপনারা চিনবেন। স্লাইডটাকে অফ করে দেন, স্লাইডটাকে অফ করে দেন, তাহলে কথা বলতে সবাই সামনে আসবে। ওকে সরি জি ওকে। সো রাজীব আহমেদের নাম অনেকে শুনছেন, বাংলাদেশের সেলসের সব থেকে পপুলার ট্রেনার রাজীব আহমেদ। তো উনি আমার বাড়ির পাশের মানুষ, আমরা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি, উনি আমার সিনিয়র। উনার ট্রেনিং করতে যে উনি আমাকে কর করে 4000 টাকা গুনে দিতে হয়েছে, তাও আবার সেলস ট্রেনিং করতে গেলে। নিজে সেলস এইচআর আমার সেলস ট্রেনিং করছি। আমাকে বলছিল যে শিবলি দেখো, তোমার যদি আমি ফ্রি করাই, তুমি মনে করবে এটা রাজীব ভাই আমার কাছের লোক, সে ছোটকালের লোক, ছোট ন্যাংটা কাল থেকে চিনি, এবং ফ্রি করাইছে, অর্থাৎ তুমি জিনিসটাকে ফ্রি হিসেবেই নিবা। এই জন্য ভাই তোমার অন্যেরও যা টাকা লাগে তোমারও টাকা লাগবে, তুমি আমার বাড়ি এসে 2 বেলা খেয়ে যাও, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে 4000 টাকা দিতে হবে, 40 পয়সা কম দিলেও হবে না। এবং মোর ইন্টারেস্টিংলি হচ্ছে ওই ট্রেনিংটা করার পরে মানে 2 থেকে 2.5 মাসের ভিতরে আমি এলআইসিটির এনলিস্টেড ট্রেনার হই, এবং কয়েকটা ট্রেনিং করেছিলাম যার পার সেশনে আমি 30,000 টাকা করে পাইতাম। এবং ওই ট্রেনিং এর থেকে আমি অনেক কিছু নিয়েছিলাম, হ্যাঁ, যেটা পিপল স্কিল যেটা। তো এই জন্য আমি বলবো যে ভাই মানে ফ্রি জিনিস নিবেন মাঝে মাঝে, তবে চেষ্টা করবেন পেইড ভার্সনে অল্প টোকেন অফ মানিতে হইলেও। এটার পৃথিবীর সব থেকে কঠিন জিনিস হচ্ছে টাকা ইনকাম করা, আর সব থেকে আরো কঠিন সেই ইনকামের টাকাটাকে খরচ করা। সো আপনি যদি নিজেকে কঠিন সিচুয়েশনে না ফেলেন, তাহলে আপনি আসলে শেখার জায়গাটা দুর্বলতা থেকে যাবে। তো থ্যাংক ইউ যে মনির ভাইকে, যে তার উদ্যোগে ফ্রি সেশনটা ফ্রি ছিল, বাট ফ্রি সেশনও আপনারা করবেন, আপনি নিজেও ফ্রি সেশন নিবেন বা অন্যদেরকে ফ্রিলি শেয়ার করবেন, বাট নিজে কিছু কিছু ট্রেনিং করবেন, ইনভেস্ট করবেন, হ্যাঁ, লার্নিংস এর পিছনে, যেটা আলটিমেটলি এই কষ্টের কথা মনে করাই দিবে যে 500 টাকা দিয়ে করছিলাম, একটা কথা হইলেও এখান থেকে নিয়ে যাবো, ডাইরেক্ট নিয়ে বসে 2টা অক্ষর হইলেও লিখে নি, হ্যাঁ, 500 টাকা দিছি,
থ্যাংক ইউ। আপনি কালকে টাইম দিন আমাকে। আচ্ছা, তারপরে একটু বলি আপনাদের কথার প্রেক্ষাপটে আর কি। আমি আপনি একই প্রফেশনাল লোকজন ছিলাম বা আছি, সেটা হচ্ছে আসলে কিছু হচ্ছে নৈতিক মোরাল রেসপন্সিবিলিটি, আর কিছু হচ্ছে আর্নিং সোর্স ফর দ্য লাইফ এন্ড ফিউচার। সো লাইফ এন্ড ফিউচারের জন্য ইনকাম করি, এটা সত্য। বাট এই যে আপনাকে কল করে নিয়ে আসছে, আপনি আমাকে স্নেহ করেন, সম্মান। শিবলি ভাই একটু একটু আমার ওনার ভাষাটা ছিল, ভাই একটু সদকায়ে জারিয়া হিসেবে কিছু কথা বলে দিতে হবে ভাই, কবে নিবেন? দিস ইজ দ্য রিলেশন, আমাদের যে পার্সোনাল রিলেশন দুজনের। এই জায়গাটা থেকে আমি কেন ওনাকে কল করব, উনি বা আমাকে কেন সময় দেবে, এক কথার পরে সেকেন্ড কোনো সাউন্ড করে নাই। বাট এটা হচ্ছে আমার মোরাল রেসপন্সিবিলিটি। আমি এই সোসাইটিতে নিয়ে কাজ করি, সোসাইটির মানুষকে ভালোবাসি, সোসাইটির মানুষ আমাকে ভালোবাসে, রেসপেক্ট করে। শিবলি ভাই কি করে, যার কারণে শিবলি ভাই সময় দিচ্ছে, বাট মাধ্যম হচ্ছে এমএসসিটি। এটা আমরা করে যাবো। আমাদের সোসাইটির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমাদের 1% দিয়েছে, আমরা 99% দিয়ে 100% ব্যাক দিতে চাই, কারণ ওই সোসাইটি আমাকে অনেক কিছু দিয়েছে বা দিচ্ছে। আর আমাদের লাইফের জন্য এবং আমাদের ফিউচারের জন্য আমরা আমাদের যে ইনকাম বা আদার্স যে পার্টটা আছে সেটা নিয়ে আমরা কাজ করতে। ইনশাল্লাহ শিবলি ভাইয়ের একটা সেশন আমরা ওই দিন শর্ট টাইমে দিব, বাট এই মাসে আমাদের আর কোনো ডে ফ্রি নেই, আগামী মাসে হবে। শিবলি ভাই ঠিক আছে? ইয়েস বলেন। না ঠিক আছে, আমি বললামই তো একটা সেশন দিব। হ্যাঁ, ভলেন্টারি। আমি মনির ভাই, আপনার এই যে গত সপ্তাহে মনির ভাই, আমি ছিলাম আগ্রহী, আমাকে যদি অনুমতি দেন 1 মিনিট একটু কথা বলতে পারি কিনা? জি স্যার বলেন। আচ্ছা, স্যারের একটু ইন্ট্রোডাকশন আমি দিব স্যার, আপনি অনুমোদন দিলে। জি স্যার। আচ্ছা, স্যার হচ্ছে যে মনিরুজ্জামান মনির, হেড অফ এইচআর অ্যাডমিন এন্ড কমপ্লায়েন্স বলা যায়। উনি হচ্ছে বিআরবি গ্রুপের হেড। আমার অনেকগুলা বলবো না, রিসেন্টলি শুরু হয়েছে, বাট এতটা প্যাশনেট লার্নার। এই যে আবু সাইদ ভাই একজন আছেন, মানে মোস্ট সিনিয়র কিন্তু, এবং ওনাদের এজ, ওনাদের অর্থাৎ বলা যায় যে তারা ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ, ওই কানাডা, যে সমস্ত রাষ্ট্রগুলোর স্বপ্ন দেখে ওনারা সেগুলো পড়ালেখা করে আসছে। ওই লেভেলের একজন মানুষ। স্যার অবশ্যই আপনাকে আমি সময় দেবো, প্লিজ। স্যার এখানে শিবলি স্যার যে কথাগুলো বলেছেন, আপনি বলেছেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটু বলতে চাই, আমি মানে প্লিজ স্যার শব্দটার সাথে খুব ডিসকমফোর্ট। আচ্ছা আচ্ছা, ওকে শিবলি ভাই, আমাকে পারলে নাম ধরে ডাকেন যদি আমি বয়সে ছোট হই, আর যদি মনে করেন অ্যাটলিস্ট ভাই বলতে পারেন, কারণ স্যার আসলে হয়ে গেছে তো অনেকে বিরক্তি বোধ করছে। আমি শিবলি ভাই এবং মনিরুজ্জামান স্যার একটা কথা বলতে চাই। দেখুন, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই। রুনা লায়লা গান করলো অথবা ডলি সায়ন্তী গান করলো, একটা সেলিং হয়েছে, একটা মার্কেটিং হয়েছে। নাপিত চুল কাটলো,